মেয়ের বাবা 15 লক্ষ টাকার নিচে কাবিন করবেন না, ছেলের বাবা 10 লাখের উপরে যাবেন না। টাকার বড় কথা নয়, টাকাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে সম্পর্কে তারা ভাইরা ভাই। তাই জেদ কারো থেকে কারো কোনো অংশে কম নয়। দুপক্ষের বাগবিতণ্ডতা এক পর্যায়ে ছেলের মুখের দিকে তাকিয়ে ছেলের বাবা ইশতিয়াক রহমান মেয়ের বাবা নওশাদ শেখকে বললেন, আত্মীয় আত্মীয় পরমাত্মীয় হতে যাচ্ছে ভাই সাহেব, দুপক্ষের সিদ্ধান্তকেই সমান গুরুত্ব দেওয়া উচিত। নওশাদ শেখ মেজ ছেলে সাইফুল্লাহের দিকে তাকালেন। সাইফুল্লাহ বাবাকে ভরসা দিয়ে ইশতিয়াক রহমানের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, খালুজান, আত্মীয় আত্মীয় পরম আত্মীয় যখন হচ্ছি, কাবিন 20 লাখ টাকা হলেও সমস্যা হওয়ার কথা তো না। এ কথার উত্তর ইশতিয়াক রহমান দেওয়ার পূর্বেই মেয়ের সেজ ভাই সুয়াদ তীক্ষ্ণ সুরে বলে উঠল, কেন খালু, 15 লাখ কাবিন করতে আপনাদের সমস্যা কি? আমাদের একটা মাত্র বোন, তার উপর বয়সও কম, যে বিয়ে দিচ্ছি, এই তো অনেক। সুয়াদের কথার ধরনে বেয়াদবি স্পষ্ট বুঝতেই বড় ভাই সাদমান ধমক দিল তাকে। রকচোলা সুয়াদ আরো দ্বিগুণ রাগত কণ্ঠে বলল, আমাকে না ধমকে খালুজানকে প্রশ্ন করো, তার সমস্যা কি? সুয়াদের এই চরম বেয়াদবি কথাবার্তা শুনে ইশতিয়াক রহমানের চোখ মুখ শক্ত হয়ে উঠলেও তিনি শান্ত রইলেন। শান্ত গলায় নওশাদ শেখকে বললেন, দেখুন ভাই সাহেব, ছেলে কিন্তু আমারও একটাই, কথা বাড়ালে কথা বাড়বেই। আমি চাইছি সমঝোতা করতে। নওশাদ শেখ পুনরায় মেজ ছেলে সাইফুল্লাহর দিকে তাকালেন। বড় ছেলে সাদমান বাবাকে চাপা স্বরে বললেন, আব্বু, খালুজান যা বলছে মেনে নিন, 10 লাখ টাকাই করুন। উনি যখন বলেছে ওনারা যত কাবিন করবেন সবটা আজকে পরিশোধ করে দেবেন, এটা কিন্তু ভালো প্রস্তাব। সাদমানকে চাপা স্বরে ধমক দিল সাইফুল্লাহ, বলল, আমাদের বোনের বয়স কম, শয়তানের হাড্ডিটার কাছে ওকে যখন বিয়ে দিচ্ছি, আমাদের সব শর্ত মানতে হবে। এদিকে সুয়াদ আবারও তেজ দেখিয়ে বলল, এত সমঝোতা তো আর ভালো লাগে না খালু, সমঝোতা করতে করতেই আজ এই পর্যন্ত আসা। ইশতিয়াক রহমান আর সহ্য করতে পারলেন না। হাঁটুর বয়সী পোলাপানের তেজ আর কত সহ্য করা যায়? যেন সে ছেলে বিয়ে করাতে নয়, ছেলের পান ভিক্ষা করতে এসেছেন, আর এরা তার বিনিময়ে তাকে নাক্ষর দেওয়ার নাক্ষর দেওয়াবেন, তারপর প্রাণ ফিরিয়ে দেবেন। তেজ তারও কম নয়, সে একজন রাজনীতিবিদ। তার ইউনিয়নের 10টি গ্রামের চেয়ারম্যান হিসেবে যথেষ্ট সম্মানীয় ব্যক্তি সে। শুধুমাত্র ছেলের জেদকে প্রশ্রয় দিয়ে আত্মীয়ের মধ্যে আত্মীয় করতে রাজি হয়েছেন। এ পর্যন্ত যতটুকু সহ্য করা যায় করেছেন, কিন্তু এবার তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তাই বসা থেকে উঠে দাঁড়ালেন। তার দাঁড়ানো দেখে সাইফুল্লাহ বলল, হয় 15 লাখ কাবিন হবে, নয়তো আমাদের বোন আমরা দেব না। এ কথায় সমর্থন জানিয়ে সুয়াদ বলল, 20 লাখ যে বলি নাই, এইটাই তো ভাগ্য। ক্রোধে ইশতিয়াক রহমান হাঁটু কাঁপতে শুরু করল। কাউকে বিন্দু পরিমাণ সেটা বুঝতে না দিয়ে নওশাদ শেখ এবং মেয়ের বড় ভাই সাদনাম শেখের দিকে তাকালেন। তারা নিরুত্তর হয়ে বসে আছেন। ইশতিয়াক রহমান আর সময় নষ্ট করলেন না, হাঁক ছেড়ে বললেন, এই বিয়ে হবে না। ভিতরের ঘর থেকে পাত্রের বাবার এমন বাক্য শুনে পুরো ফ্ল্যাটে হট্টগোল বেজে গেল। ড্রয়িং রুমে থাকা পাত্রের ছোট বোন পূর্ণতা ফোন করলো পাত্রকে, অর্থাৎ প্রিয়কে। বিয়ের প্যান্ডেল সাজানো হয়েছে ছাদে, সকল অতিথিরাই সেখানে উপস্থিত রয়েছে। খাওয়া দাওয়া সেরে তারা কেউ কেউ পাত্রের সঙ্গে ছবি তুলছে, কেউ বা রসিকতায় মশগুল। এমন সময় বিনা মেঘে বজ্রপাতের মতো করেই বোনের ফোন পেয়ে ছুটে নিচে এলো প্রিয়। ড্রয়িং রুমে ছোট বোন, মামাতো ভাই বোনদের থমথমে মুখের ভাব দেখে শরীরের রোম দাঁড়িয়ে গেল তার। কোনো রকমে নিঃশ্বাস বন্ধ করে পা বাড়ালো ভেতরের ঘরে। মুখোমুখি হলো সাইফুল্লাহর।
যে কিনা শুরু থেকে এই বিয়েতে অমত পোষণ করে আসছে। এক ঢোক গিলে বাবার দিকে উৎকণ্ঠিত হয়ে তাকিয়ে রইল প্রিয়। ইশতিয়াক রহমান বড় বড় পা ফেলে ছেলের সামনে এলেন, কাঁধে হাত রেখে দৃঢ় কণ্ঠে বললেন, প্রিয়, তুমি আমার একমাত্র ছেলে, তুমি যা বলছো তাই করেছি আমি। বাবা হিসেবে আমার কর্তব্য আমি করেছি, এবার ছেলে হিসেবে বাবার অপমানের জবাবটা তুমি দিবে। ছেলেকে কথাগুলো বলে আর অপেক্ষা করলেন না ইশতিয়াক রহমান। ড্রয়িং রুমে গিয়ে শুধু স্ত্রীর বড় বোন অর্থাৎ পাত্রীর মা ফারজানা বেগমকে বললেন, আপা, আমার কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন। আমার পক্ষে আপনার বাসায় আর এক মুহূর্ত থাকা সম্ভব না। ফারজানা বেগম অনেক আকুতি মিনতি করেও ইশতিয়াক রহমানকে আটকাতে পারলেন না। ধীরে ধীরে ছেলে পক্ষের সকলেই ফ্ল্যাট ত্যাগ করলেন। রয়ে গেল শুধু পাত্র পাত্রীর নানা বাড়ির লোকজন। বড্ড বিপদে পড়ে গেলেন তারা, কারণ পাত্র ইনান রহমান প্রিয় এবং পাত্রী পৃথিবী শেখ দুজনেই তাদের ভাগনা ভাগ্নি। পৃথিবীর মা ফারজানা বেগম ছুটিয়ে গেলেন প্রিয়র কাছে। সে প্রিয়কে বোঝানোর জন্য কিছু বলতে উদ্যত হতেই সাইফুল্লাহ আর সুয়াদ বাধা হয়ে দাঁড়ালেন। সুয়াদ বলল, তুমি কান্নাকাটি কেন করছো? এমনিতে এ বিয়েতে আমরা কেউ রাজি ছিলাম না। বিয়ে ভেঙ্গেছে, বেশ হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার, খালু নিজেই ভেঙ্গেছে এই বিয়ে। এবার প্রীতিকে খুব সহজেই সামলানো যাবে। সুয়াদের এমন কথায় ক্রোধে ফেটে পড়ল প্রিয়। তড়ক করে সুয়াদের কলার চেপেও ধরল। প্রায় মারামারি কাটাকাটি হওয়ার মতো অবস্থা। তৎক্ষণাৎ প্রিয়র ফোন বেজে উঠল। রিসিভ করতে উপাস থেকে ইশতিয়াক রহমান বললেন, প্রিয়, আমার ছেলে, তুমি মেন পয়েন্টে আঘাত না করে ভুলভাল আঘাত করতে যাচ্ছ। মন দিয়ে শোনো, বৌমা এখনও পার্লার থেকে বের হয়নি। রূপের ছোঁয়া পার্লারের সামনে তোমার বাইক রাখা আছে। কি কি করতে হবে আশা করি ক্লিয়ার করে বলার প্রয়োজন নেই। নিঃশব্দে ফোন কেটে দিল প্রিয়। উপস্থিত সকলের দিকে একবার করে তাকালো। নওশাদ শেখ মাথা নিচু করে বসে আছেন। সাদমান তার পাশেই, চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। সাইফুল্লাহ ঠোঁটে অসৎ হাসি স্পষ্ট। সুয়াদ সরাসরি কলার উঁচিয়ে বলেই ফেলল, প্রিয় ভাই, বলেছিলাম আমি। খালাতো ভাই আছো, ভাই থেকো, বোন জামাই হতে আইসো না। শুনলা না আমার কথা তুমি? শুনলেই না, এবার ঝাঁকানাকা সেকা খাও। বড় স্বাদ, তাই না ভাই? হো হো হো। হো করে হেসে উঠল সুয়াদ। ফারজানা বেগম সুয়াদের অসভ্যপনা দেখে কষি একটা থাপ্পড় লাগালো। সাইফুল্লাহ গিয়ে ধরল সুয়াদকে। সাদমান এসে মাকে শান্ত করার চেষ্টা করলো। ফারজানা বেগম শান্ত হলেন না। স্বামীর উপর তীব্র ক্রোধ প্রকাশ করতে করতে অসুস্থ হয়ে পড়লেন। এমত অবস্থায় প্রিয় একটু শব্দও করলো না, বরং ধীরে সুস্থে ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে গেল। এদিকে ফারজানা বেগম মান সম্মানের চিন্তা করতে গেলে ছেলেরা তাকে হাজারটা সান্ত্বনা দিলেন। প্রিয় সম্পর্কে তাদের ছোট খালার ছেলে। এই বিয়েতে যত আত্মীয় স্বজন এসেছে সবাই তাদের নিজেদেরই লোক, তাই আহামরি সমস্যা হবে না, এসব বলেই ফারজানা বেগমকে সান্ত্বনা দেওয়া হলো। বধূ বেশে প্রিয়র সম্মুখে উপস্থিত হলো পৃথিবী। তার কাছে এখনও বিয়ে ভাঙার খবরটা পৌঁছায়নি। তাকে দেখে প্রিয়র পাণ্ডুবর্ণ মুখটা নিমিষেই উধাও হয়ে গেল। চোখে মুখে ভর করলো এক রাস মুগ্ধতা। মুগ্ধ নয়নে চেয়েই সে পৃথিবীকে ইশারা করলো বাইকের পিছনে বসতে। তখনই পৃথিবীর ফোন বেজে উঠল। পৃথিবী বলল, সেজো ভাইয়া কল করেছে, কথা বলে নি। সহসা বুকের ভিতর ধক করে উঠল প্রিয়র। উৎকণ্ঠিত হয়ে বলল, ধরবি না, বাইকে ওঠ। কিঞ্চিত কেঁপে উঠল পৃথিবী। চোখ দুটো নিমিষেই লাল বর্ণ ধারণ করলো তার। প্রিয় পুনরায় কঠিন স্বরে বলল, আমি বাইকে উঠতে বলেছি। পৃথিবীর নাক ফুলিয়ে কাঁদো কাঁদো হয়ে পেছনে তাকালো। তার সঙ্গে মামাতো বোন স্বর্ণা আর বান্ধবী লীনা এসেছে। ওদের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, দেখেছিস আপু, দেখেছিস লিনা কেমন রাগ দেখাচ্ছে? আমি কি করেছি? থমথমে মুখে দাঁড়িয়ে আছে স্বর্ণা আর নীলা। ইতিমধ্যেই ওদের কাছে খবর এসেছে, তাই ওরা তাড়া দিয়ে বলল,
পৃথিবীর ফোন বেজে উঠল। প্রিয় দ্রুত বাইক থেকে নেমে ওর ফোন কেড়ে নিয়ে সুইচ অফ করে দিল। পৃথিবী আশ্চর্য হয়ে তাকিয়ে রইল। প্রিয় স্বর্ণাকে বলল। তোরা যা। তারপর পৃথিবীর দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে বলল। তারা বুঝিস তারা? আমার তারা আছে, জলদি বাইকে ওঠ। পৃথিবীকে নিয়ে প্রিয় চলে গেল তাদের উপজেলার পরিচিত এক কাজী অফিসে। ইতিমধ্যে সমস্ত ঘটনা খুলে বলা হয়েছে পৃথিবীকে। সবটা শুনে মেয়েটা খুব কাঁদছে। কাঁদতে কাঁদতে হিচকি তুলে ফেলেছে। 3 বছরের প্রেমের সম্পর্ক তাদের। সবেমাত্র মাস্টার্স কমপ্লিট করেছে প্রিয়। পৃথিবী এইচএসসি পরীক্ষা দিয়ে আপাতত পড়াশোনা থেকে ছুটিতে আছে। পৃথিবীর প্রতি অতিরিক্ত পজিটিভ থাকার কারণে চাকরির জন্য যথেষ্ট সময় চাকরির জন্য সময় নষ্ট করেনি প্রিয়। তার পূর্বেই পরিবারকে জানিয়ে দেয় সে পৃথিবীকে বিয়ে করবে। এতে তার পরিবার তেমন বিরোধিতা না করলেও পৃথিবীর 4 ভাইয়ের মধ্যে বড় 3 জন ঘোর বিরোধিতা করেছে। তারা আত্মীয়তা করতে নারাজ। মেজো ভাই ব্যক্তিগত দিক থেকে প্রিয়কে পছন্দ করে না। যেহেতু তারা খালাতো ভাই, তাই ছোট থেকেই প্রিয়কে হাড়ে হাড়ে চেনে। তার ভবিষ্যতে প্রিয় শান্তশিষ্ট, লেজ বিশিষ্ট, অতিরিক্ত চালাক ছেলে। স্বার্থে আঘাত লাগলে কাউকে ছেড়ে দেয় না সে। যার উপর রাগ হবে তার উপর কিভাবে ঠান্ডা মেজাজে ধ্বংসযজ্ঞ সৃষ্টি করবে বোঝার উপায় নেই। সেজো ভাই সুয়াদ আবার প্রিয়র প্রথম প্রেমের সাক্ষী। তার ওই এক বান্ধবীর সঙ্গে 2 বছরের প্রেমের সম্পর্ক ছিল প্রিয়র। তাই একমাত্র বোনকে এমন ছেলের কাছে দেবে না যার প্রাক্তন রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত পৃথিবীর জেদের কাছে সকলেরই হার মানতে হয়েছিল। তবুও শেষ রক্ষা হলো না। সাইফুল্লাহ আর সুয়াদের কূটনীতি সঙ্গে পেরে উঠল না প্রিয় পৃথিবী। বিয়েটা ভেঙেই ছাড়ল। তবুও হেরে যাওয়ার পাত্র নয় প্রিয়। রেজিস্ট্রি পেপারে সাইন করার সময় যখন পৃথিবী অনেক সময় নিচ্ছিল, প্রিয় বলল। চিন্তা করিস না, বিয়েটা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। না হলে সামনের বছরই তোর ভাইদের ভাগনা ভাগ্নি গিফট করে দিব। পৃথিবী সে কথায় কান দিল না। ফ্যাচ ফ্যাচ করে কাঁদতেই থাকলো। প্রিয় জানে পৃথিবী থামবে না, তাই বলল। সময় নষ্ট করিস না, নামটা লিখে দে। বানান ভুলে গেছিস? মনে করিয়ে দেব। এবার আরো শব্দ করে কাঁদতে শুরু করলো পৃথিবী। পিছনে থেকে প্রিয়র চাচাতো ভাই রুবেল হাসতে হাসতে বলল। প্রিয় এবার পৃথিবীর দিকে আরেকটু চেপে বসলো। কানের কাছে মুখ নিয়ে নরম সুরে বলল। 3টা বছর অপেক্ষা করেছি প্রীতি। আজ যদি তুই আমার না হোস, সারা জীবনের জন্য হারাবি আমাকে। কাঁদতে কাঁদতেই সাইন করে দিল পৃথিবী। বিয়ে সম্পূর্ণ হওয়ার পর সমস্ত ডকুমেন্টসের ছবি পাঠিয়ে দেওয়া হলো সাদমানের হোয়াটসঅ্যাপ নাম্বারে। বিয়ে শেষে সর্বপ্রথম প্রিয় যে কাজটি করলো তা হলো সকলের সম্পর্কে টুপ করে পৃথিবীর কপালে একটি এবং প্রথম চুমু খেলো। লজ্জায় মাথা নত করে ফেললো পৃথিবী। ছেলের কাণ্ড দেখে ইশতিয়াক রহমান হাসতে হাসতে গাড়িতে উঠে বসলেন। প্রিয়র ভাই বন্ধুরা বাইকে উঠলো গিয়ে। সকলের কাছের বিষয়টা বেশ ইন্টারেস্টিং লাগলো। বিয়ের দিন যার সাথে বিয়ে তাকে নিয়ে পালিয়ে যাওয়া। কাজী অবশ্যই ভাই ব্রাদার্স নিয়ে বিয়ে করা আশ্চর্যজনকই বটে। তাই সকলে এক তালে বলতে শুরু করলো। কান্না কমে এসেছে, তবে চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। পিওর হাত ধরে আবার বাইকের কাছে নিয়ে গেল। সে ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল। আমার না খুব ভয় করছে। প্রিয় মেজাজ কিছুটা খারাপ করে বলল। নতুন করে জানানোর কিছু নেই, বাইকে ওঠ। পুরো রাস্তায় কেউ কারোর সঙ্গে কথা বলল না। মাঝে সাঝে প্রিয় শুধু মিররে নববধূর দৃষ্টি বোলালো। আর মাত্র কয়েক ঘন্টা, তারপর তার পৃথিবীতে মত্ত হবে সে। আনমনে হেসে উঠতে হঠাৎ প্রিয় ডাকলো। প্রীতি।
আজকের রাতটার জন্য, শুধুমাত্র আজকের রাতটার জন্য 3 বছরে একটা চুমু তোকে আমি খাইনি। সমস্ত দুশ্চিন্তা কালকের জন্য তুলে রাখ প্লিজ। আজকের রাতটা কোনো ক্রমেই নষ্ট করিস না। সহসা হৃদস্পন্দন বেড়ে গেল পৃথিবীর। বাবা ভাইদের টেনশন মাথা থেকে উড়ে গিয়ে স্মরণ হলো কিছুক্ষণ পূর্বে ভালোবাসার মানুষটির সঙ্গে তার বিয়ে হয়েছে। বিয়ে ঠিক করার পর থেকে যেসব অনুভূতিতে তার হৃদয় সিক্ত হয়েছিল, পুনরায় সেসব বিভোরে হয়ে গেল সে। ভয় উত্তেজনায় বুকের ভিতরটা দুরু দুরু কাঁপতে শুরু করলো। প্রিয়র কাঁধে হাত রাখা হাতটি ধীরে ধীরে সরিয়ে নিল। সঙ্গে সঙ্গে বাইকের স্পিড বাড়িয়ে দিল প্রিয়। পৃথিবী চোখ মুখ খিচিয়ে প্রিয়কে জড়িয়ে ধরল। প্রিয় ইয়াহু বলে চিড়িয়ে উঠল। পৃথিবীর লজ্জায় মিয়ে তার পিঠ জড়িয়ে পড়ে রইল। ইশতিয়াক রহমান খোশ মেজাজে ছেলে এবং ছেলে বউ নিয়ে বাড়িতে পৌঁছালেন ঠিকই, কিন্তু স্বস্তি নিয়ে বুঝতে পারলেন না। খবর এলো নওশাদ শেখ স্ট্রোক করেছেন। এ খবর শুনে ঠিক যেভাবে প্রিয় পৃথিবী চেয়ারম্যান বাড়িতে এসেছিল, একইভাবে ছুটল সদর হাসপাতালের দিকে। 4 ভাই সিদ্ধান্ত নিয়েছেন পৃথিবীকে বাবার মুখ দেখতে দেবেন না। পৃথিবী পৌঁছানোর 5 মিনিট পূর্বেই নওশাদ শেখের অবস্থা ভীষণ খারাপ হতে থাকে। সদর হাসপাতাল থেকে তাকে ট্রান্সফার করা হয় ঢাকা মেডিকেলে। অ্যাম্বুলেন্স অবধি আর নিতে পারেনি, মারা গেছেন নওশাদ শেখ। নওশাদ শেখের মৃত্যুতে তার 4 ছেলে অনেক বড় একটি সত্যি লুকিয়ে গেলেন। তা হলো তিনি পৃথিবীর বিয়ের কথা শোনার পরে নয়, আগেই স্ট্রোক করেছেন। কিন্তু পৃথিবীকে জানানো হলো প্রিয়র পাঠানো তাদের বিয়ের ডকুমেন্টস দেখেই স্ট্রোক করেছেন তাদের বাবা। একমাত্র মেয়ের করা এত বড় ভুল সহ্য করতে পারেননি তিনি। ফলাফল স্বরূপ তারা 5 ভাই বোন আজ পিতৃহারা। শহর থেকে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়েছে নওশাদ শেখের মৃতদেহটিকে। গ্রামের গোরস্থানে কবর দেওয়া হয়েছে তাকে। পুরো পরিবার সহ নিকট আত্মীয়রা গ্রামের বাড়িতেই অবস্থান করছে। সে আত্মীয়দের মাঝে ফারজানা বেগমের ছোট বোন ফাতিয়া বেগমের পরিবার, অর্থাৎ প্রিয়দের পরিবারের সকলে উপস্থিত রয়েছে। যদিও তাদের উপস্থিতি সাইফুল্লাহ সুয়াদ দুজনের জন্যই অসহনীয় হয়ে উঠেছে, তবুও বড় ভাই এবং মায়ের মুখের দিকে চেয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখাতে পারছে না। কিন্তু পৃথিবীর ঠিক হাতের মুঠোতে নিয়ে রেখেছে। গতকাল বাবাকে শেষ দেখার জন্য পৃথিবী যখন মেজ ভাই সাইফুল্লাহর পা ধরে আকুতি মিনতি করেছিল, অনেক বড় একটি শর্ত দিয়েছিল সাইফুল্লাহ, হয় পরিবার নয়তো প্রিয়, যে কোনো একটা বেছে নিতে হবে তাকে। যদি পরিবার বেছে নেয় তবেই বাবাকে শেষবারের মতো দেখতে পারবে, আর যদি প্রিয়কে বেছে নেয় তাহলে সারা জীবনের জন্য সবাইকে ছেড়ে চলে যেতে হবে। সদ্য বাবাকে হারানো মেয়েটা সে মুহূর্তে দিশাহারা হয়ে ভাইয়ের দেওয়া শর্ত মেনে নিয়েছে। প্রিয়র সামনে এসব ঘটেছে, প্রতিবাদ করেনি সে, কারণ পৃথিবীর উপর সম্পূর্ণ ভরসা ছিল তার। তাছাড়া আকস্মাৎ নওশাদ শেখের মৃত্যুতে সকলের মনের অবস্থা বিবেচনা করেই প্রিয় কিছু বলেনি। বাবাকে হারিয়ে সবচেয়ে বেশি ভেঙে পড়েছে পৃথিবী এবং বড় ভাই সাদমান। 3 দিনে কিছু দরিদ্র মানুষদের খানা আয়োজন করা হয়েছে। প্রিয়দের বাড়ির কাউকে বলা হয়নি। ফাতিয়া বেগম নওশাদ শেখের মৃত্যুর দিন এসেছিল, সবাই চলে গেল, তিনি আর যাননি। সব সময় বোনের পাশেই আছেন, কিন্তু 3 দিনায় তার স্বামীকে জানানো হলো না। এতে কিঞ্চিত অসন্তুষ্ট হলেও কাউকে কিছু বুঝতে দিলেন না। প্রিয় বাড়িতে না এলেও ছোট বোন পূর্ণতার মাধ্যমে সমস্ত খবরই রাখছিল। পরিস্থিতি এমন এক পর্যায়ে যে চুপচাপ থাকা ছাড়া উপায় নেই। এরই মধ্যে ফাতিয়া বেগম সিদ্ধান্ত নিলেন সে এবার বাড়ি ফিরে যাবে। ফারজানাও ফাতিকাকে গোপনে চলে যেতে বলেছে। জানিয়েছে নওশাদ শেখের ভাই বোন আর তার ছেলেরা ফাতিয়া বেগমের উপস্থিতিতে সন্তুষ্ট নয়। ফাতিয়া এর কারণ জানতে চাইলে ফারজানা নীরবতা পালন করলো, তেমন কোনো উত্তর দিতে পারল না। শেষে ফাতিয়া বেগম পূর্ণতাকে রেখে যাওয়ার সিদ্ধান্ত নিল, কারণ প্রিয়র আদেশ পৃথিবীকে একা ছাড়া যাবে না। তাই যাওয়ার আগে পৃথিবীকে বলে গেল,
খালামণিকে জড়িয়ে ধরে প্রচণ্ড কাঁদল পৃথিবী। ফাতিয়া এবং পূর্ণতা ওকে সামলালো। পূর্ণতাকে দায়িত্ব দিয়ে গেল পৃথিবীকে আগে পিছে যাই ঘটুক সবটা যেন সে তার ভাইকে জানায়। 10 দিনের মাথায় সাইফুল্লাহ তাগাদায় শহরে ফিরতে হয় সবার। শহরে ফেরার পর পূর্ণতাকে বাড়ি চলে যেতে বলে পৃথিবী। পূর্ণতা খুবই চালাক মেয়ে, সে জানে এর পিছনে মেজ ভাই রয়েছে, তাই সে বলল, এখন তুমি দাদা ভাইয়ের বউ হয়ে গেছো আপু, তোমাকে রেখে আমি একা যাব না। দরজার বাইরে থেকে সুয়াদ বলল। টুকু মেয়ের মাথায় তো দেখি ভাইয়ের মতোই প্যাঁচ। চমকে উঠল পৃথিবী। সুয়াদ রুমে এসে পূর্ণতার মাথায় মৃদু টোকা দিয়ে বলল, যোগ্য ভাইয়ের যোগ্য বোন একেবারে। পূর্ণতা ঠোঁটকাটা স্বভাবের মেয়ে, তাই সুয়াদকে সঙ্গে সঙ্গে উত্তর দিল, হ্যাঁ বোন তো আমি তোমারও যোগ্য, খালাতো ভাইয়েরও যোগ্য খালাতো বোন। সুয়াদ মৃদু হাসল। পূর্ণতা নিহতই বাচ্চা একটা মেয়ে, সবে ক্লাস 8-এ পড়ে। ওর সাথে তর্ক করে লাভ নেই, তাই পৃথিবীকে বলল, করে বুঝিয়ে পাঠিয়ে দে। এও বোঝা দু পরিবারের সম্পর্ক এখন আর আগের মতো ভালো নেই। দু চোখ ভীষণ জ্বলছে পৃথিবী। মানুষ যখন খুব বেশি অসহায় পড়ে সেই সম্বল হিসেবে চোখের পানিকে বেছে নেয়, কিন্তু পৃথিবীর সেই সম্বলটুকু এই মুহূর্তে আর নেই। শুধু বুকের ভিতর পুরো পৃথিবীর সমান শূন্যতা শূন্যতা। বুক চিরে এক দীর্ঘশ্বাস ছেড়ে সুয়াদকে বলল, তুমি চিন্তা করো না সেজো ভাই, আমি আজকের মধ্যেই ওকে পাঠিয়ে দিব। সুয়াদ আর সময় অপচয় করলো না, সাইফুল্লাহকে খুঁজতে গেল। যত দ্রুত সম্ভব ডিভোর্সের ব্যবস্থা করতে হবে, এখনই সুযোগ, দেরি করা যাবে না। এতে পৃথিবীর সিদ্ধান্ত আবার পরিবর্তন হয়ে যেতে পারে। পাক্কা 11 দিন পর নিজে থেকে প্রিয়কে কল করলো পৃথিবী। কয়েক সেকেন্ডের ব্যবধানেই রিসিভ করলো। প্রিয় বলল, আলহামদুলিল্লাহ, অবশেষে মহারানীর দয়া হলো। তুমি আসতে পারবে? দীপ্ত স্বরে প্রিয় বলল, কি বলিস, কখন আসবো? বিকেলের দিকে এসে পূর্ণকে নিয়ে যাও। প্রিয়র মেজাজ খারাপ হলো, দাঁতে দাঁত চেপে বলল, এত বেশি বুঝিস কেন? ও থাকাতে কি সমস্যা হচ্ছে? ওকে কেন তোর কাছে রাখতে বলছি বুঝতে পারছিস না? প্লিজ ভাইয়া, আমার কথা শোনো তুমি। কি শুনবো? আমার বোন তোদের হাড়ির সব খাবার খেয়ে ফেলেছে, তোদের খাবার কম পড়েছে এটাই বলবি? যদি এটা হয় যতদিন তুই থাকবি ততদিন তোদের দুজনের পুরো খাবার খরচা সব পাঠিয়ে দেব। বল। আমি তোমার সঙ্গে মজা করছি না। কিছুটা দৃঢ় কণ্ঠে বলল পৃথিবী। প্রিয় বলল, আমিও মজা নিচ্ছি না। বড্ড প্যারায় রেখেছিস আমাকে তুই। ফোন করছিস না, ফোন দিলে ফোন ধরিস না। আমাকে তুই কি পেয়েছিস বলতো? তোমার কি মনে হয় আমি খুব সুখে আছি? দুঃখে পাশে থাকতে চাইছি, রাখতে অসুবিধা কি? বিয়ে করে এখন ঢং দেখাচ্ছিস? বিয়ে? এই বিয়ের জন্যই তো বাবাকে হারালাম। বিয়েটাই কি সব প্রিয় ভাই? জন্ম মৃত্যু আল্লাহর হাতে, আর তুই দোষ দিচ্ছিস বিয়ের? মাথায় কে ঢোকালো এসব তোর? কংস ভাইরা? এক কথায় দু কথায় দুজনের মধ্যে বেশ কথা কাটাকাটি হলো। যদিও পৃথিবী তেমন কিছুই বলতে পারলো না, কারণ প্রিয় যখন বলবে তখন অন্য কেউ বলার সুযোগ পাবে না। তার উপর পৃথিবী স্বভাবতই কম কথা বলে, অল্প বাক্যে কথা শেষ করে সে। খুব বুঝিয়ে শুনিয়ে কিছু বলতে পারে না, চেষ্টাও করে না। পরের দিন বিকালে প্রিয় এলো বাসায়। তখন ফারজানা বেগম, সাইফুল্লাহ, সুয়াদ আর পৃথিবীর ছোট ভাই সাউদ ছিল। ড্রয়িং রুমে বসে সাউদ আর পূর্ণতার সঙ্গে কথা বলছিল প্রিয়। ফারজানা বেগম প্রিয়র জন্য হালকা নাস্তা ব্যবস্থা করেছিল। এমন সময় সাইফুল্লাহ বের হলো পৃথিবীর রুম থেকে। বেরিয়ে প্রিয়কে বলল, সন্দেহ চোখে তাকালো প্রিয়। সাইফুল্লাহর পেছন পেছন সুয়াদকে দুর্বৃত্ত ভঙ্গিতে হাসতে হাসতে বের হতে দেখে সন্দেহটা আরও গাঢ় হলো। সকলে এর থেকে চোখ ফিরিয়ে চাপা দীর্ঘশ্বাস ছেড়ে পৃথিবীর রুমে চলে গেল সে। পৃথিবী বিছানায় একপাশে গুটিসুটি হয়ে বসেছিল। প্রিয় রুমে ঢুকতেই তড়িৎ গতিতে বিছানা থেকে নেমে আচমকায় প্রিয়কে জড়িয়ে ধরল সে। দু চোখ বেয়ে গড়াতে লাগলো নোনা জলের স্রোত।
প্রিয় তাকে সত্যপণে নিজেও বাহুডোরে আবদ্ধ করে নিল, মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। কিছু ঠিক হবে না। কিন্তু বলতে পারল না সে, শুধু মন খুলে কাঁদলো। এই কান্নাটুকুর জন্যই এই বুকটার খুব প্রয়োজন ছিল তার। কান্না শেষে হঠাৎ করে সরে গেল সে, কিছুটা দূরত্ব বজায় রেখে মুখ ঘুরিয়ে নিয়ে বলল, দু হাত পকেটে ঢুকে উদ্বিগ্ন ভঙ্গিতে রুম জুড়ে পায়চারি করলো প্রিয়। তার তীক্ষ্ণ দৃষ্টিচোরা 1 সেকেন্ডের জন্য পৃথিবীর থেকে সরায়নি। একসময় হাঁটা পা থামিয়ে দিয়ে পৃথিবীর সামনে এসে দাঁড়ালো, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে গম্ভীর স্বরে প্রশ্ন করলো, পূর্ণকে নিয়ে গেলাম, তোকে কবে নিতে আসবো? এই মুহূর্তে আম্মুকে একা রেখে যাওয়া সম্ভব না। একা কোথায়, ভাইরা তো আছেই, বড় ভাবি আছে, বাচ্চারা আছে। নিজের মেয়ে থাকা আর এরা থাকা এক নয়। আম্মুর পাশে আমাকে প্রয়োজন। ওকে ফাইন, খালামণির অনুমতি নিয়েই তোকে নিয়ে যাব। আর কটা দিন থাকতে দিলাম, খুশি? কান্না আটকে পৃথিবী মাথা নাড়ালো। প্রিয় পুনরায় ওকে জড়িয়ে ধরতে উদ্যত হলে সুয়াদ ঢুকে পড়ল রুমে, বলল, প্রিয় ভাই খাইতে আসো। মেজাজ বিগড়ে গেল প্রিয়র, দাঁতে দাঁত চেপে বলল, তোর বোন এখন বিবাহিত, বোন জামে এসেছে, প্রাইভেট মোমেন্ট বুঝিস না? সুয়াদ ভ্রুকুচকে বলল, প্রীতির বড় ভাই আমি, আমার সঙ্গে রয়ে শয়ে কথা বলা উচিত, এটা তুমি বোঝো না? পৃথিবী বিরক্ত হয়ে বলল, তোমরা থামবে? ভালো লাগছে না আমার। প্রিয় পৃথিবীর দিকে আর চোখে তাকালো, তারপর সুয়াদকে বলল, ওর উপর বেশি চাপ দিস না সুয়াদ, ফলাফল খুব খারাপ হবে। আর অপেক্ষা করলো না প্রিয়, ড্রয়িং রুমে গিয়ে ফাতিহাকে সময় দিল। ঘন্টা 2 পর পূর্ণা থেকে নিয়ে চলেও গেল। প্রিয় চলে যাওয়ার পর সাইফুল্লাহ পৃথিবীর ফোন নিয়ে নিল। ফারজানা প্রতিবাদ করতে গেল, সে কড়া গলায় বলল, তুমি কোনো কথা বলবে না, ওর জন্য আব্বুকে হারিয়েছি আমরা। ওর বাপ যদি আব্বুর কথা মেনে নিত তাহলে আজ আমরা পিতৃহারা হতাম না। ফারজানা বলেন, তোরা যদি তোদের বাবাকে না উস্কাতি এসব হতো না। যা কিছু ঘটেছে এতে প্রিয় বা ওর পরিবারের দোষ নেই। তোমার কাছে তোমার বোন আর তার ছেলে আগে, নাকি আমরা 4 ভাই আগে? ফারজানা বেগম আঁচলে মুখ ডেকে কাঁদতে শুরু করলেন। স্বামী হারিয়েছেন তিনি, এবার ছেলেদের চক্ষুশূল হলে কোথায় যাবেন? তার কান্না সহ্য করতে না পেরে পৃথিবী চিৎকার করে উঠল, তোমরা থামবে? ভালো লাগছে না আমার। তোমরা যা বলেছ সব শুনেছি, তবু এই অশান্তি কেন করছো? দোহাই তোমাদের, আম্মুর সাথে এমন করো না প্লিজ। আমার শেষ কথা একটাই, প্রিয়র সঙ্গে যোগাযোগ রাখতে পারবি না। দ্রুত সম্ভব তোর বিয়ে দেব। আমার বন্ধু সামনের মাসেই দেশে আসবে। প্রিয়র চেয়ে 1000 গুণ ভালো পাত্রের সঙ্গে বিয়ে দেবো তোকে। সুয়াদ বলল, তার আগে প্রিয় ভাইয়ের সঙ্গে ডিভোর্স করা হবে, না হলে সমস্যা হবে। সব ব্যবস্থা হয়ে যাবে, বিয়ে হতে না হতেই ডিভোর্স। বিয়ে হতে না হতেই ডিভোর্স? পৃথিবী ভেবেছিল সময় পরিস্থিতি বিবেচনা করে ভাইদের বুঝিয়ে সবটা সামলে নেবে। সবটা সামলানোর পূর্বেই ডিভোর্স কোনোদিন সম্ভব না। সে প্রিয়কে ভালোবাসে, খুব ভালোবাসে। এত যুদ্ধ করে দুজন এক হতে গিয়েও আলাদা হয়ে যাওয়া মেনে নিতে পারবে না সে। দিন রাত এক করে চিন্তা করলো পৃথিবী, কিন্তু কোনো সুরাহা পেল না। সাদমানের বউ মিমকে দিয়েও সাদমানকে বোঝানো হলো, কিন্তু সে বুঝলো না। এক কথায় 2 কথায় ঝগড়া বেঁধে গেল। শেষ পর্যন্ত 4 বছরের ছেলে মিলন, 6 মাসের মেয়ে মিলিকে নিয়ে মিম চলে গেল বাপের বাড়ি। রোজ রোজ এত অশান্তি, এত চিন্তার মাঝে ভাই ভাবির সংসারেও অশান্তি। সবকিছুর মূলে দায়ী করা হলো পৃথিবীকে। ফারজানা সহ্য করতে না পেরে পৃথিবীকে বলল, গভীর রজনীতে মেয়ের বিষণ্ণ বদনখানি দেখতে পেয়ে বুকটা হু করে উঠল ফারজানার। সস্নেহে মেয়ের মাথায় মুখে হাত বোলাতে বোলাতে বলল, আমি জানি তুই ঘুমাসনি।
মায়ের কাছে ধরা পড়েও একটুখানি লজ্জিত হলো না পৃথিবী। কেন হবে লজ্জিত? সে কি বাংলা সিনেমার হিরোইন নাকি? প্রিয় যতই তাকে নায়িকা বলে আখ্যা দিক না কেন, আসলে সে তো নায়িকা নয়। নায়িকা না মানে সে অভিনয়ও পটু নয়, বরং খুবই অপটু। তার এই অপটুতা দেখেই তো প্রিয় তাকে ভালোবেসেছে, যে কোনো উপায়ে বিয়ে করে হালাল করেছে তাদের সম্পর্কটাকে। সেই প্রিয়র পৃথিবী যে অভিনয় পারে না, প্রিয়র পৃথিবী অভিনয়হীন নায়িকা, প্রিয়র পৃথিবীর দ্বারা অভিনয় সম্ভব না। বদ্ধ চোখেই ফুপিয়ে উঠল পৃথিবী। ফারজানা বেগম মেয়েকে বুকে টেনে নিলেন, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তোকে এভাবে কষ্ট পেতে দেখতে দেখতে আমিও কবে চলে যাই তোর বাবার কাছে। এবার পৃথিবী শব্দ করে কেঁদে উঠল, বলল, তুমি চলে যেও না আম্মু, আমাকে একেবারে এতিম করে দিও না। ফারজানা বেগম দু চোখ বেয়ে অশ্রুপাত ঘটল, বলল, জেদ খুব খারাপ জিনিস রে প্রীতি। ওরা ভাবছে জেদ করে তোর ভালো করবে, কিন্তু ভালো করতে গিয়ে খারাপ হয়ে যাচ্ছে। পৃথিবী কিছু বলল না। ভাইদের নিয়ে ভাবতে তার ভালো লাগছে না। তাদের কথা চিন্তা করতেও বুকটা বিষিয়ে উঠছে। কি চিন্তা হচ্ছে শুধু প্রিয়কে নিয়ে। যোগাযোগবিহীন প্রিয় স্থির থাকতে পারছে না, নাকি তারই মতো অস্থির হয়ে আছে। প্রিয়র খুব রাগ, খুব জেদ, অথচ একদিন যোগাযোগ ছাড়া ঠিকই নিজের রাগ জেদ দমিয়ে রেখেছে। এর পিছনে অবশ্য কারণ রয়েছে। পৃথিবী জানে তার প্রিয় যতই রাগী হোক, জেদি হোক, কিন্তু বিবেকবোধ প্রবল। তাছাড়া ফারজানা বেগমকেও সে খুব ভালোবাসে, শ্রদ্ধা করে। পৃথিবী যেমন বাবা হারিয়েছে, তেমনি ফারজানা বেগমও স্বামী হারিয়েছেন। এই করুণ সময়টায় ফারজানা বেগমের কাছে পৃথিবীর থাকা প্রয়োজন। এই জন্যই প্রিয় স্থির রয়েছে, শান্ত রয়েছে। স্পষ্টই বুঝতে পারল পৃথিবী। মনের ভিতর প্রিয়কে নিয়ে হাজারো কল্পনা জল্পনা চলতে থাকলো। একসময় সেই কল্পনার রাজ্যে সকল বিষণ্ণতার নিষ্পত্তি ঘটে উঠিয়ে দিল তাদের দুজনের অনুভূতি রাজ্যের সূচনার দিনটি। সালটি ছিল 2019। সামনে এসেছে পরীক্ষা। পৃথিবীর স্কুল ছিল নানা বাড়ির কাছাকাছি, তাই সেখান থেকেই স্কুল জীবনের পড়াশোনার রীতি টেনেছে। তার একমাত্র খালামণি ফাতিয়া, তার শ্বশুর বাড়িও নানা বাড়ির অতি নিকটে। ফাতিয়ার স্বামী ইশতিয়াক রহমান, অর্থাৎ তার চেয়ারম্যান খালু সম্পর্কে তার চাচাতো মামাও হয়। ফাতিয়া আর ইশতিয়াকে লাভ ম্যারেজ। খালামণির বাড়ি কাছাকাছি হওয়াতে সেখানেও বেশ আসা যাওয়া চলতো। প্রতিটি মানুষের জীবনেই স্কুল জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। স্বাভাবিক নিয়মে পৃথিবীরও তাই ছিল। ফলস্বরূপ নিজের বাড়ির তুলনায় স্কুল জীবনটা ওখানেই কেটেছে বেশি। সেবার পৃথিবীর পড়ালেখা নিয়ে সবাই খুব সিরিয়াস হয়ে পড়ে। সামনে পরীক্ষা। নানা বাড়িতে ছোট 3টে মামাতো ভাই রয়েছে, তাদের পাল্লায় পড়ে একেবারে পড়াশোনা হচ্ছিল না। তাই ফারজানা সিদ্ধান্ত নিল পরীক্ষার পূর্বে 2 মাস এবং পরীক্ষা চলাকালীন 1 মাস পৃথিবী ফাতিয়ার বাড়িতে থাকবে। এমন সিদ্ধান্ত হতেই পৃথিবীর বাবা এসে পৃথিবীকে নিজের বাড়িতে নিয়ে যায়। 3 মাস মেয়ে অন্যের বাড়িতে থাকবে, তাই তার আগে একবার মেয়েকে নিজের কাছে নিয়ে গেলেন। নভেম্বর মাস থাকায় তখন আবার পৃথিবীর ছোট ভাই সাউদের JSSC পরীক্ষা শুরু হয়ে যায়। ফারজানা বেগমও ভীষণ ব্যস্ত হয়ে পড়েন। ছেলেগুলো এক এক কাজে মহাব্যস্ত। নওসাদ শেখ প্রাইমারি স্কুলের হেডমাস্টার, বিদায় তার স্কুলের কিছু জরুরি কাজ করে যায়। পৃথিবীকে খালামণির বাসায় দিয়ে আসার মানুষের সংকট পড়ে খুব। এ খবর ফাতিয়া সেদিন শুনে সেদিনই বিকেলে প্রিয়কে পাঠিয়ে দেয়। একজন হেডমাস্টারের মেয়ে হিসেবে পৃথিবী খুবই পাঞ্চুয়াল, যা চেয়ারম্যানের ছেলে হওয়ার সুবাদে প্রিয় একদমই নেই। পৃথিবী খুব শান্ত স্বভাবে। 5 জন মেয়ের আড্ডা মহলে থাকলেও প্রয়োজনের বাইরে 1-2টোর বেশি কথা সে বলবে না। বললেও সেসব কথা খুব মেপে মেপে বলবে। তার সবচেয়ে পছন্দনীয় কাজগুলো হচ্ছে ঘুমানো, চুপচাপ বসে থাকা, চারপাশের মানুষ, প্রকৃতি সমস্তই মুগ্ধ চোখে দেখা আর বই পড়া। প্রিয় ঠিক তার বিপরীত স্বভাবের, প্রচণ্ড দুষ্ট প্রকৃতির ছেলে সে। যদিও বাহ্যিকভাবে দেখে তা বোঝার উপায় নেই।
প্রথম দেখায় যে কেউ বলতে বাধ্য এমন ছেলে লাখে একটা পাওয়া যায়। দেখতে সুন্দর, অতিরিক্ত স্মার্টনেস, পাশাপাশি চেয়ারম্যানের একমাত্র ছেলে। মাঝে সাঝে প্রয়োজনের তাগিদে মারপিটও করতে দেখা যায়। এলাকার ছেলেরা প্রিয় ভাই বলতে অজ্ঞান, সব মিলিয়ে যেন সোনায় সোহাগা। এর জন্য অবশ্য তার দাম্ভিকতার শেষ নেই। সে যখন হাসবে সবাইকে হাসিয়ে ছাড়বে, সে যখন রাখবে সবাইকে কাঁদিয়ে ছাড়বে। রেগে গেলে অতি প্রিয় জিনিসকেও তুচ্ছ করতে বিন্দু দ্বিধাবোধ তার মধ্যে থাকে না। প্রিয়কে নিয়ে পৃথিবীর ভাইদের সমস্যা থাকার এটাও একটা কারণ। যাই হোক, সেদিন প্রিয় পৃথিবীকে নিতে আসে। ফারজানা তাকে ড্রয়িং রুমে বসতে দিয়ে বলে পৃথিবী রেডি হয়ে আসছে। প্রিয় ভাবলো মেয়ে মানুষ, রেডি হতে ব্যাপক টাইম নেবে, তাই ফোনে কথা বলার জন্য বাসার সামনে গিয়ে দাঁড়ালো। গার্লফ্রেন্ডের সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না। ইদানিং খুব টের পাচ্ছে সে একটা জঘন্য শ্রেণীর মেয়ের সঙ্গে জড়িয়ে পড়েছে। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে আসতে হবে। তাই গার্লফ্রেন্ডকে অর্থাৎ উষাকে কল দিয়ে বিশ্রী ভাষায় কিছু গালি বের করবে ভাব। এমন সময় পৃথিবী এসে বলল, ভাইয়া আমি রেডি। পেছন থেকে ফারজানা বেগম এসে বলল, প্রিয় আস্তে বাইক চালাবি, দেখিস প্রীতির যেন ঠান্ডা না লাগে, সব দিক খেয়াল রেখে যাবি, বুঝেই আমাকে ফোন দিবি। মাথার মধ্যে ভনভন করতে থাকা অশ্রাব্য গালিগুলো বহু কষ্টে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ফোনটা দ্রুত কেটে দিল প্রিয়। তারপর খালামণিকে ভরসা দিয়ে পৃথিবীকে বাইকে উঠে বসতে বলল। পৃথিবীও চুপচাপ তার পেছনে উঠে বসলো। তারপর বিদায় নিয়ে দ্রুত বাইক স্টার্ট দিল প্রিয়। পেছন থেকে ফারজানা বেগম পুনরায় বলল, প্রিয় আস্তে চালাস, একদম তাড়াহুড়া করবি না, আমি কিন্তু প্রীতির কাছে পরে শুনবো। শুরুতে প্রিয় আস্তেই বাইক চালাচ্ছিল, কিন্তু হঠাৎ স্পিড বাড়িয়ে দেয়। মায়ের কথার অবাধ্য হওয়াতে পৃথিবী কপাল কুঁচকে প্রশ্ন করে, আম্মুর কথার অবাধ্য হচ্ছ কেন? প্রিয় সহসা বাইকের স্পিড কমিয়ে দিয়ে দুষ্টুমির ছলে বলল, চেক করে দেখলাম তুই ইহজগতে আছিস নাকি পরপারে চলে গেছিস। কথাটির মানে পৃথিবী বুঝতে পারল না, তাই অনেস্টলি জিজ্ঞেস করলো, মানে হচ্ছে আমার খুব সন্দেহ হয় তোর দেহে প্রাণ আছে কিনা। এবারও পৃথিবী কিছু বুঝতে পারল না, তবুও পুনরায় প্রশ্ন করলো না। আপন মনে কথাগুলোর মানে বোঝার চেষ্টা করলো। এদিকে বারবার প্রিয়র ফোনে কল আসতে শুরু করায় হঠাৎ বাইক থামিয়ে দিয়ে প্রিয় বলল, পৃথি দুহাতে কান চেপে ধর। পৃথিবী স্থূলবুদ্ধি হয়ে তাকিয়ে রইল। প্রিয় আবারও বলল, কানে চেপে ধর যাতে আমার কথাগুলো শুনতে না পাস। পৃথিবী একইভাবে বসে রইল। প্রিয় অধৈর্য হয়ে বলল, আরে গাধি, দুহাতে কান চেপে ধর যাতে আমার কথাগুলো তোর কান অবধি না পৌঁছায়। যদিও কথাগুলোর মানে তুই বুঝবি না, বাই এনি চান্স একটা দুটো বুঝে ফেললে সর্বনাশ ঘটে যাবে। কল রিসিভ করার পূর্বে প্রিয় নিজেই পৃথিবীর এক হাত তুলে কানে চেপে ধরল। সঙ্গে সঙ্গে পৃথিবী নিজের দুহাত নিজের দোকানে চেপে ধরল। প্রিয় নিশ্চিন্তে সামনে ঘুরে ফোন রিসিভ করল। তার এক হাত দ্বারা বাইকের হাতলটি শক্ত করে চেপে ধরা, আর এক হাত কানে ফোন চেপে ধরা অবস্থায় আছে। পৃথিবীর দৃষ্টি হাতলে থাকা সে হাতটির দিকে স্থির। সে গুনতে ব্যস্ত প্রিয়র হাতে কবজিতে পড়া রাবার ও সুতোর ব্রেসলেটগুলোকে। গুনে বুঝলো সেখানে 1 ডজন অর্থাৎ 12টি চিকন ব্রেসলেট রয়েছে। ধবধবে ফর্সা ত্বকে কালো লোমযুক্ত কবজিতে ব্রেসলেটটা বড্ড বেশি মানানসই লাগছে। যদিও তার বাবার বাসায় এসব কোনো ভদ্র সভ্য ছেলেরা পড়ে না, তবুও প্রিয়র হাতটা ভীষণ ভালো লাগলো তার। এই মুহূর্তে বাবার সামনে থাকলে সে ঠিক বলতো ব্রেসলেট প্রিয়র হাতের মাধুর্য। বাবার করা মন্তব্য সব মিলিয়ে যখন ভাবনার অতল গভীরে পৃথিবীর মন হারিয়ে যাচ্ছিল, ঠিক সে ক্ষণে মাথা ঘুরিয়ে দেওয়া, লজ্জায় লাল হয়ে শরীর ঘাম ছেড়ে দেওয়া প্রিয়র উচ্চারিত বাক্যগুলো কানে বাড়ি খেতে লাগলো। তুই কি ভেবেছিলি চেয়ারম্যানের ছেলে বলে বাকিদের মতো তোকে খেয়ে দিয়ে হাত মুখ পরিষ্কার করে বসে থাকবো? রাজনীতি করে বলে সবার মতো নষ্ট মাইন্ড আমার? যদি তাই ভেবে থাকিস ভুল ভেবেছিস। পচা নর্দমায় আমার থুঁতো ছাড়া আর কিছুই পড়বে না।
রাহাতের সঙ্গে ঘনিষ্ঠ ভিডিও করে শখ মেটেনি? এমন আরও ভিডিও করার ইচ্ছে আছে নাকি? যদি থাকে বলিস, আমার পোলাপানের অভাব নেই। আচমকিতে বাইক থেকে নেমে পড়লো পৃথিবী। প্রিয় হকচকিয়ে গেল। ফোনের ওপাশে উষার কান্নার শব্দ শুনে প্রচন্ড মাথা গরম হয়ে গেল। চিৎকার করে বলল, এরপর আমাকে ফোন দিয়ে দেখিস, একদম বাড়ি থেকে তুলে এনে রাহাত পার্টির কাছে ছেড়ে দেব। উষাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে চট করে ফোন কেটে উষার প্রতিটি নাম্বার ব্ল্যাকলিস্ট করে দিল। স্বস্তি সহকারে লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফোন পকেটে ঢুকিয়ে পৃথিবীর দিকে তাকাতেই চমকে উঠল। থরথর করে কাঁপছে মেয়েটা। চোখ মুখ লালচে বর্ণ ধারণ করেছে, কপাল বেয়ে ঘাম ঝরছে। মুহূর্তে খেয়াল হলো সে ঠিক কি কে বলেছে। আফসোসের সহিত ছোট্ট করে বলল, শিট, সব বুঝে ফেলছে। কোনো ক্রমে আমতা করে পৃথিবীকে বুঝিয়ে বাইকে উঠল প্রিয়। বেশ ধীরে সুস্থে বাইকে স্টার্ট দিয়ে বাড়ি পৌঁছানোর আগ পর্যন্ত ইনিয়ে বিনিয়ে অনেক কিছু বোঝালো, যার শুরুটা ছিল এভাবে। শোন প্রীতি, আমি মোটেই খারাপ ছেলে না, যথেষ্ট ভালো ছেলে আমি। আরে আমি তোর খালাতো ভাই, মানে তোর যে মা তার বোনের ছেলে। আমি খারাপ হতে পারি বল? পৃথিবী চোখ মুখ লাল করে মাথা নিচু করে বসে আছে। প্রিয় আবারও বলল, আমি ভেবেছিলাম তুই খুব ছোট, এগুলো বুঝবি না। পৃথিবী ছোট্ট করে একটি নিঃশ্বাস ফেললো। প্রিয় ওর থেকে কোনো উত্তর পাওয়ার অপেক্ষা না করে বলল, অযথা আমাকে বাজে ভাববি তো কানের নিচে দেবো একটা ফাজিল মেয়ে। এ পর্যায়ে পৃথিবীর চোখ বেয়ে পানি পড়লো। নাক টানার শব্দ শুনে প্রিয় টের পেল সে কাঁদছে। বুকের ভিতরটা চমকে উঠলো তার। অদ্ভুত এক অনুভূতি হলো। কেন জানি সমস্তটা খুলে বলতে ইচ্ছে করলো পৃথিবীকে। তবুও সবটা বলার পূর্বে বলল, 100 বার করে বললাম কান ধরে রাখতে। শয়তান মেয়ে, চুরি করে আমার অশ্লীল কথাগুলো শুনে এখন ফ্যাস ফ্যাস করে কাঁদছিস? পৃথিবী একা চোখের পানি মুছলো। প্রিয় বলল, মেয়েটা আমার গার্লফ্রেন্ড ছিল, সুয়াদের বান্ধবী। ভেবেছিলাম ভালো মেয়ে, ভদ্র সভ্য। রিলেশন করার পর বুঝলাম হারে বজ্জাত। দেখা করলেই চিপাই চুপাই টানাটানি করতো, সুযোগ পেলেই গলায় ঝুলে পড়তো। অঙ্গভঙ্গি দেখে বুঝতাম এই মেয়ে সুবিধার না। পরে খোঁজখবর নিয়ে বুঝলাম সত্যি ভয়ানক প্রাণী। আমি ভদ্রঘরের ছেলে, এই মেয়ের সাথে আমার চায় না। তাই ছাড়াবার চেষ্টা করছিলাম, কিছুতেই পারছিলাম না। শেষে ছাড়ার কারণগুলো উল্লেখ না করে পারলাম না। 2 মাসের গার্লফ্রেন্ড, ভালোবাসাটা জন্মায়নি। নয়তো এত ভালো কথায় ছাড়ার পাত্র আমি না। যদি একটুও ভালোবাসা হতো তাহলে ওরে বুঝাইয়া দিতাম আমি কি জিনিস। প্রিয় কথাগুলো শেষ করার 2 মিনিট পর পৃথিবী বলল, প্রিয় ভাইয়া। প্রিয় কিছুটা চমকে বলল, হ্যাঁ বল বল। ভালো না বাসলে রিলেশন করেছিলে কেন? ভালোবাসার জন্য। তাহলে বাঁচলে না কেন? তোর মাথায় দেখি গোবর ছাড়া কিছুই নেই রে। আমি ভদ্র ঘরের ছেলে, অমন চরিত্রহীন মেয়েকে ভালোবাসবো নাকি? ছেলেরা অমন মেয়েকে ভালোবাসে না রে। অমন মেয়েকে ছেলেরা জাস্ট ইউজ করে, কিন্তু আমার সেসবে আসক্তি নেই। কেমন মেয়েকে ভালোবাসে ছেলেরা? শান্তশিষ্ট, ভদ্র সভ্য চরিত্রবান মেয়েদের। বুঝলি, যুগটা খুব খারাপ এখন। বিয়ে শাদী করতে গেলে ঘোর বিপদে পড়তে হবে। কেমন মেয়ে বিয়ে করবে তুমি? এমন প্রশ্নে হকচকিয়ে গেল প্রিয়। এই প্রশ্নের উত্তর সে নিজেও সেভাবে ভেবে দেখেনি, কিন্তু পৃথিবীর মুড ঠিক করার জন্য কথা ছাড়িয়ে যেতেই হবে, তাই জোকের মাথায় বলে ফেলল, এমন মেয়ে বিয়ে করব যে ফেসবুক চালানো তো দূরের কথা, ফোন ইউজই করে না। এই মেয়েগুলো নিঃসন্দেহে ভালো। আমি শিওর দিয়ে বলতে পারি এমন মেয়ে পেলে প্রতিটা ছেলেই নিজেকে ভাগ্যবান মনে করবে। সহসা ঠোঁটে হাসি ফুটলো পৃথিবীর। বাড়ির সামনে এসে বাইক থামিয়ে প্রিয় বলল, আসতে নাম, আম্মুকে বলবি আমি আধ ঘন্টা পর বাড়ি আসব। একটু কাজ আছে এখন আমার। আর শোন, যা সব শুনেছিস ভুলে যাবি, একদম মনে রাখবি না। মাথায় রাখিস আমি ভদ্র ঘরের ছেলে, বুঝলি? কথাগুলো শুনতে শুনতেই নেমে দাঁড়ালো পৃথিবী। কাঁধের ব্যাগটা ভালোভাবে কাঁধে চেপে নিল। প্রিয় আবারও বাইক স্টার্ট দিল। হঠাৎ পৃথিবী ডাকলো, প্রিয় ভাইয়া। গিয়ে তাকালো প্রিয়। আলতো হেসে ভ্রু উঁচিয়ে ইশারায় বলল। কিছুটা লজ্জা পেয়ে নরম কণ্ঠে পৃথিবী বলল, আমার বর খুব ভাগ্যবান হবে, দেখে নিও। বলে আর অপেক্ষা করলো না পৃথিবী। গেট বাড়িয়ে ভিতরে চলে গেল, কিন্তু প্রিয়
স্টার্ট দেওয়া বাইকটা সহসা থামিয়ে দিয়েছে সে। অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে আছে সে পথের পানে, যে পথে পৃথিবী সেকেন্ড কয়েক আগে চলে গেল। পৃথিবীর অন্যরত মুখশ্রীর সে দৃশ্য, লজ্জা পেয়ে গাল দুটো লাল হয়ে যাওয়ার দৃশ্য, দু চোখে গুলি বর্ষণের মতো করে আঘাত করলো তার। অনুভব করলো শরীরটা ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে। সহসা অনুভব করলো তার শরীর নীল বর্ণ ধারণ করছে। পৃথিবীর ওই লাল বর্ণীয় মুখশ্রীর ধাক্কা খেয়েই নীল হয়ে যাচ্ছে সে। এ যেন লালের দর্শনে, লালের পরশে নীলের ফুসে ওঠা। অস্থির চিত্তে পুনরায় বাইক স্টার্ট দিল প্রিয়। মেজাজ কেমন খিচে উঠল তার। স্মরণ করলো লজ্জা মিশ্রিত মুখে পৃথিবীর বলা শেষ বাক্যটি। প্রথম প্রেমের অনুভূতি এক এক হৃদয়ে এক এক ভঙ্গিতে সঞ্চারিত হয়। প্রিয় হৃদয়েও ভিন্ন এক ভঙ্গিতে প্রথম প্রেমের সঞ্চার হয়েছিল। প্রথমবারের মতো সে অনুভব করেছিল তার বুকের মধ্যস্বরে কিছু একটা দ্রুততার সঙ্গে চলছে। নিঃশ্বাস প্রশ্বাস তো আগেও চলেছে, কিন্তু আকস্মিকভাবে তার বেগ বেড়ে যাওয়ার কারণটা তখন উপলব্ধি করতে পারেনি। গুটি কয়েক দিন বন্ধুমহলে প্রচণ্ড অস্থিরতার সঙ্গে সময় কাটল তার। খাওয়া দাওয়া প্রায় বন্ধ হওয়ার উপক্রম। বন্ধুদের তার সমস্যাটির কথা জানাতেই তারা বলল, উষাকে তুই সত্যি সত্যি ভালোবেসে ফেলিসনি তো? ব্রেকআপ হওয়ার পর এমন অস্থিরতা তো ভালো কথা নয়। বন্ধুদের এমন কথা শুনে মন মেজাজ ক্রমশ বিগড়ে গেল তার। ভালো টালো সে কাউকে বাসেনি, প্রেম টেমও সেভাবে হয়ে ওঠেনি। নিজেকে সে খুব ভালো মতন চেনে, তাই বিরক্তি দিতে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া কমিয়ে দিয়ে ঘরকোনা হয়ে রইল কদিন। ফাতিয়া বেগম ছেলের মাঝে বিশেষ পরিবর্তন দেখে চিন্তিত হয়ে পড়লেন। প্রিয়ও তার স্বভাবের বাইরে গিয়ে ঘরবন্দির সময় কাটাতে লাগলো। 11 দিনের মাথায় হঠাৎ ভোর সকালে একটা দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল তার। সেই স্বপ্নটা দেখেই ঘটে গেল অঘটনটি। তড়িঘড়ি করে নিজের রুম থেকে ছুটে গেল পূর্ণতার রুমে। দরজা খোলা ছিল বিধায় সহজেই রুমে ঢুকেও পড়ল। ড্রিম লাইটের মৃদু আলোতে কম্বল গায়ে দিয়ে গুটিসুটি হয়ে পূর্ণতা আর পৃথিবী ঘুমাচ্ছিল। পৃথিবীর ঘুমন্ত সুশ্রী মুখটা দেখতে পেয়েই যেন হাঁপ ছেড়ে বাঁচল সে। অনুভব করলো তার উত্তপ্ত বুকটায় কেউ যেন প্রশান্তির বাতাস ছেড়ে দিল। লণ্ডভণ্ড হয়ে যাওয়া মস্তিষ্কটা যেন নিমিষেই তার নিজের সত্তায় ফিরে এলো। দুহাত কোমরে রেখে বুক টেনে লম্বা করে নিঃশ্বাস ছাড়ল প্রিয়। প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে তাকিয়ে রইল পৃথিবীর দিকে। ঠোঁট কামড়ে ভাবতে লাগছে হচ্ছেটা কি। তারপর আকস্মাৎ মনে পড়ে গেল পৃথিবীর বলা সেই কথাটি। হৃদস্পন্দনের সহসা ছটপট অনুভূতিটুকু তীক্ষ্ণ বিবেকে টের পেল ঠিক তখনই। কেমন যেন অধৈর্য হয়ে অশান্ত রূপে হাঁটু গেড়ে বিছানার পাশে বসলো। দুহাত বাড়িয়ে পৃথিবীর কোমল গালে প্রথমবারের মতো স্পর্শ করলো। উত্তপ্ত ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে ডাকতে শুরু করলো, এই মেয়ে ওঠ ওঠ বলছি। ঘুমের ঘরে এমন ভয়ানক ডাক শুনে ভয়ে ততস্থ হয়ে শোয়া থেকে উঠে বসলো পৃথিবী। মাথা থেকে পা পর্যন্ত কাঁপতে শুরু করলো তার। ঘুম কাতরে দৃষ্টি জোড়ায় নিমিষেই ভয় কাতরে ভাব এলো। ভয়ে ভয়ে দৃষ্টিতে প্রিয়র দিকে তাকিয়ে শুষ্ক গলায় ঢোক গিলল, কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করলো, কি হয়েছে? প্রিয় এক নজর পৃথিবীকে দেখেই দৃষ্টি সংযত করে নিল। আশেপাশে বিক্ষিপ্ত দৃষ্টি নিক্ষেপ করলো সে। কয়েক পল সময় অতিবাহিত হতেই পৃথিবীর সংবিত শক্তি ফিরে পেয়ে প্রচণ্ড লজ্জিত হয়ে ওড়না খুঁজতে শুরু করলো। কিন্তু হায়, লজ্জাটা যেন আজ তার পিছুই ছাড়বে না। কোথাও পেল না তার লজ্জা সংবরণ করা ওড়নাটি। শেষে কম্বল টেনে নিজেকে ঢেকে নিল। প্রিয় চোয়াল শক্ত করে গম্ভীর কণ্ঠে বলল, তাকাচ্ছি না, রিল্যাক্স। পৃথিবী কাচুমাচু হয়ে রইল বসে। প্রিয় মেঝেতে দৃষ্টি স্থির রেখে এক হাতে বিছানায় রাখলো, অন্য হাতে তার এলোমেলো চুলগুলো ঠিক করে নিয়ে কপালের বিন্দু বিন্দু ঘাম মুছল। এই শীতেও সে কেন ঘামাচ্ছিল সেদিন পৃথিবী বুঝতে পারেনি। প্রিয় তার নাজেহাল অবস্থা ঠিক করতে করতেই বলল, দুঃস্বপ্ন দেখেছি, তুই এক হাদা টাইপ ছেলের সঙ্গে পালিয়ে যাচ্ছিস। কি সাংঘাতিক স্বপ্ন ভাব। এমন স্বপ্ন দেখতে পারি বল? তোর বাপ ভাই আস্ত রাখবে আমায়? পৃথিবীর ভুজরা কুচকে গেল। বোকা মনে শুধু প্রিয়র পানে তাকিয়ে রইল। প্রিয় পুনরায় নিজের চুলগুলো আঙ্গুলের ফাঁকে নিয়ে আঁচড়াতে আঁচড়াতে বলল,
দেখতে এসেছিলাম, ওটা স্বপ্ন নাকি সত্য? চাপা নিঃশ্বাস ত্যাগ করলো পৃথিবী। প্রিয় বোধ হয় শুনতে পেল সে নিঃশ্বাসের শব্দ, তাই সহসা তার দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করলো। সেই দৃষ্টির গভীরে লুকিয়ে থাকা অনুভূতিগুলো প্রিয় কিন্তু বোঝাতে চেয়েছিল, তাই তো বলেছিল, তোর বর যদি ভাগ্যবান হতে পারে, আমি কেন পারবো না? পৃথিবী হকচকিয়ে গেল, অবাক হয়ে প্রশ্ন করলো, প্রিয় ভাইয়া কি বলছো এসব? প্রিয় বুঝলো এই মেয়ে এত সহজে বোঝার নয়, তাই কোনো রকম ভনিতা ছাড়াই সে বলল, তোর লজ্জায় লাল হয়ে যাওয়া মুখটি যতবার মনে পড়ছে, ততবার প্রবল অস্থিরতায় আমার দেহ নীল হয়ে যাচ্ছে। এই লালকে দেখেই নীল কেন ফুঁসে ওঠে বলতে পারিস? তুমি কি নেশা টেশা করেছো ভাইয়া? আশ্চর্য হয়ে পৃথিবীর দিকে তাকালো প্রিয়, রাগে গটগট করতে করতে বলল, চুপ! আমাকে তোর নেশাখোর মনে হলো? তাই যদি মনে হয় তাহলে নেশাটা হলি তুই, মেইন কালপ্রিট তুই। কে বলেছিল তোকে অমন লজ্জায় লাল টুকটুকে হয়ে বরের ভাগ্যবান হওয়ার খবরটি আমাকে জানাতে? প্রিয় একই মেজাজে বলতে লাগলো, তোর এই একটা ভুলের জন্যই আজ আমি দিশেহারা। শেষ পর্যন্ত খালাতো বোনের প্রেমে পড়ে গেছি। ভাবতে পারছিস তোর লজ্জার জন্য আমার মতো ভদ্রঘরের ছেলেটার কি দশা হলো? অতীতের স্মৃতিগুলোর সমাপ্তি দিয়ে আনমনে হেসে উঠল পৃথিবী। ইস, কি ছিল সেই দিনগুলো! ভদ্রঘরের ছেলেটা তার প্রেমে পড়ে গেল, ভালোও বেসে ফেললো। মাঝরাতে বাড়ি ফেরা ছেলেটা হঠাৎই রাত 8টা বা বড় জোর 10টার পরে বাইরে থাকার কথা ভুলে গেল। তার ভালো মন্দ দেখার দায়িত্ব নিয়ে নিল অতি সপ্তপণে। কি খেতে ভালোবাসে, কি তার পছন্দ অপছন্দ, তার প্রিয় রং, প্রিয় মানুষ, সবটাই জেনে নিল। বুঝে নিল আগাগোড়া পুরো পৃথিবীটাকেই। কঠিন ভালোবাসার বেড়াজালে বন্দি করে নিল খুব কৌশলে। ধীরে ধীরে ভালোবাসা গভীর হলে সে ভালোবাসায় যোগ হলো আদর যত্ন, হারানোর ভয়। প্রেমে যখন আদর যত্নে ভরপুর থাকে, কি একটা মিষ্টি অনুভূতির সৃষ্টি হয় না? তেমনি মিষ্টি প্রেমে আবদ্ধ হলো ওরা দুজন। প্রেমের অবস্থান মিষ্টত্বে ভরপুর হলে পরিণয় বিপর্যস্ত অবস্থান অনিবার্য। আকাশ বাতাস সাক্ষী রেখে যে প্রেম গাথা হয়েছিল, সে প্রেমের পরিণয়ের সাক্ষী হতে মাটির তৈরি মানব মন যে বড্ড নারাজ রইল। অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে কখন যে চোখ দুটি লেগে গেল টেরও পেল না পৃথিবী। কিন্তু যখন ঘুম ভাঙলো, তখনকার সময়টি রাতের শেষ ভাগ। ঘুম ভাঙতে অনুভব করলো তার নিঃশ্বাস আটকে আসছে। বুকের ভিতরটা যেন চৈত্রের খাখা রোদে পুড়তে পুড়তে মরুভূমির রূপ ধারণ করেছে। কি যে শূন্যতা, কি যে ব্যাকুলতা, বোঝানো সম্ভব না। আকস্মিক এই বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করতে না পেরে ব্যাগপত্র গুছিয়ে পরিবারের সঙ্গে চিরবিচ্ছেদ ঘটিয়ে চলে যেতে উদ্যত হলো পৃথিবী। কিন্তু ভাগ্য তার সহায় হলো না। ধরা পড়ে গেল মেজো ভাই সাইফুল্লাহর কাছে। ভাইদের মধ্যে সবচেয়ে রাগী জেদি সাইফুল্লাহ। পরিবারের সকলেই জমের মতো ভয় পায় তাকে। পৃথিবীও ভীষণ ভয় পায়, প্রচণ্ড ভালোবাসে। সেই ভয় এবং ভালোবাসার প্যাচে পড়েই প্রিয়র সঙ্গে ভয়াবহ বিচ্ছেদ ঘটে তার। একমাত্র বোনের জন্য সাইফুল্লাহ বহু পূর্বেই ঠিক করে রেখেছিল তার বন্ধু জাইনকে। জাইন এই বছরই লেকচারার হিসেবে শহরের একটি সুনামধন্য কলেজে যুক্ত হয়েছে। সাইফুল্লাহর কাছে পৃথিবীর জন্য এর চেয়ে বেটার অপশন প্রিয় হতে পারে না। তাই আদরের বোনটির ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য যত কঠিন হওয়া যায় সে হলো। বন্ধুকে দেওয়া কথাটি রক্ষা করার জন্য জঘন্যতম কাজটি সে করল। কাগজে কলমে বিচ্ছেদ দেওয়ার পূর্বে হঠাৎই ফারজানা বেগম সহ সুহাস, সাউদ ও পৃথিবী 4টে প্রাণ নিরুদ্দেশ হয়ে গেল। সাদমান তাদের 5তলার পুরো অ্যাপার্টমেন্টে ভাড়া দিয়ে অন্যত্র ঝরে গেল। পরের দিন থেকেই পুরো পরিবারকে আর খুঁজে পাওয়া গেল না, একমাত্র সাদমান ব্যতীত। তার অফিস গিয়ে প্রিয় যখন হানা দিল, সাদমান তাকে সমস্ত সত্যি ঘটনা খুলে বলল। কিন্তু লাভ হলো না, কারণ সত্যি এটাই যে সাইফুল্লাহ ইচ্ছাকৃতভাবে সাদমানকে তাদের ঠিকানা দেয়নি। নির্দিষ্ট একটি সময়ের জন্য শুধু প্রিয়র ধরাছোঁয়ার বাইরে চলে গেছে তারা। সাইফুল্লাহর করা এই ষড়যন্ত্র প্রিয় শরীরের রন্ধ্রে রন্ধ্রে এমনই এক জেদ সৃষ্টি করলো যে সে নাওয়া খাওয়া বাদ দিয়ে 3 মাস বদ্ধ উন্মাদ হয়ে খুঁজল পৃথিবীকে।
সে এতটাই উগ্র আর হিংস্র হয়ে উঠল যে নিজের মাকে পর্যন্ত গ্রাহ্য করা বন্ধ করে দিল। তবে তার বাবা ইশতিয়াক রহমান সব সময় তার পাশে রইলেন। শেষ পর্যন্ত পুত্রবধূর খোঁজে সিআইডির সহায়তা নিলেন তিনি। যেহেতু বিষয়টা আত্মীয়ের মাঝেই, তাই তেমন কোনো ঝামেলা সে করলেন না, শুধু গোপনে পৃথিবীর স্থানটি নিশ্চিত করলেন এবং ছেলেকে বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে বললেন। 3 মাস 19 দিনের মাথায় পৃথিবীর নাগাল পেল প্রিয়, কিন্তু বুঝতে দিল না কাউকে। যে বুকে শুধুমাত্র পৃথিবীর জন্য ভালোবাসার লালন করত, সে বুকে এখন জেদ আর হিংসতা ছাড়া কিছুই অবশিষ্ট নেই। সেই হিংসতা দিয়েও নিজের জিনিসটাকে নিজের কাছে নিয়ে আসার জন্য উদ্যত হয়েছিল সে। কিন্তু যতবারই আড়াল থেকে পৃথিবীর হাস্যোজ্জ্বল মুখশ্রীর দর্শন পেয়েছে, ততবারই দমে গেছে। মায়াযুক্ত ভালোবাসাগুলো বড় ভয়ানক হয়। সে ভয়ানক অনুভূতিকে থমকে দিল সে। এদিকে ইশতিয়াক রহমান একদিন ছেলেকে বললেন, বাবাকে সমর্থন জানিয়ে সেই চেষ্টাই করতে লাগলো প্রিয়। দিন পেরিয়ে রাত আসে, রাত পেরিয়ে দিন, সূর্যকে বিদায় জানিয়ে পৃথিবীতে নেমে আসে কালো ছায়া। আকাশে দীপ্তি ছড়ায় নক্ষত্রেরা, সূর্যের আগমনে চন্দ্র লুকায়, চন্দ্রের আগমনে সূর্য। পৃথিবীর এই গোলক ধাঁধায় নিজের জীবনটাও ধাঁধাময় লাগতে শুরু করে প্রিয়র। তবে মাথায় রাখে আধার শেষেই আলো আসে। তার এই বিশ্বাসকে ভুল প্রমাণিত করে বিয়ের বয়স 1 বছর 1 দিনের মাথায় বাড়িতে ডিভোর্স পেপার আসে। সেখানে স্পষ্ট পৃথিবীর করা সাইন রয়েছে। চেয়ারম্যান বাড়িতে শোকের ছায়া নেমে এলেও প্রিয় সেদিন ডিভোর্স পেপারটি হাতে নিয়ে প্রাণ খুলে হাসল। তার সাদাটে দৃষ্টিজোড়া বিভৎস রংটি কিন্তু ঠিক দেখতে পেল ইশতিয়াক রহমান। তাই ছেলের পাশে গিয়ে বসে সান্ত্বনা দিয়ে উদ্যত হলেই প্রিয় তর্জনী উঁচিয়ে নিজের ঠোঁট যুগল চেপে ধরল, বলল, চুপ, একদম চুপ। ইশতিয়াক রহমান দম বন্ধ করে বসে রইল। সূক্ষ্ম নজরে ডিভোর্স পেপার চোখ বোলালো প্রিয়। সাইনটায় আবেগী হয়ে হাত বোলালো, অনুভব করার চেষ্টা করলো কতখানি ব্যথা লুকিয়ে আছে তাতে। তারপর আনমনে হেসে উঠল। কলম হাতে নিয়ে সাইনের উপর দাগ টানলো। যেমনটা আমরা পরীক্ষার খাতায় ভুল বানান লিখলে দাগ টেনে দিই, ঠিক তেমনি। ইশতিয়াক রহমান স্তব্ধ হয়ে বসে রইল। ফাতিহার পূর্ণতা আড়ালে দাঁড়িয়ে কাঁদছে, কিন্তু প্রিয় হাসতে হাসতে সাইনের নিচে গোটা গোটা অক্ষরে লিখে দিল, পাক্কা শেয়ানা মেয়ে তুই। বিয়ের সময় কবুল বলতে গিয়ে তো ভুল করিসনি, এক ঢোক গিলে সময়ও নিসনি, অথচ ভাইদের প্রয়োজনে ডিভোর্স পেপারে সাইন করে পাঠালি, তবুও ভুল সাইন। যদি ইচ্ছে করে ভুল করে থাকিস তাহলে বড্ড শেয়ানা হয়ে গেছিস, আর যদি না জেনে ভুল করে থাকিস তাহলে বলবো তোর কংস ভাইদের থেকে একটু বুদ্ধি টুদ্ধি ধারটার নিস। এ পর্যন্ত লিখে পেপারগুলো বাবার দিকে বাড়িয়ে দিল, বলল, সোজা আঙ্গুলে ঘি উঠবে না জেলেও আঙ্গুল বাঁকাতে চাইনি, শুধুমাত্র আমার মায়ের বড় বোনটার জন্য। কিন্তু আঙ্গুল কিভাবে বাঁকিয়ে কিভাবে ঘি ওঠাতে হয় এবার সাইফুল্লাহ বুঝবে। তো পরিকল্পনা করেই প্রিয় বাড়ি থেকে বের হয়, কিন্তু যথাস্থানে গিয়ে পায় না কাউকে। বাড়িওয়ালার কাছে খবর পায় তারা এয়ারপোর্টে গেছে। একথা শুনে বুকটা ধক করে ওঠে প্রিয়র, দেহ থেকে যেন প্রাণ যায় যায় অবস্থা। কিন্তু যখন শুনলো সাইফুল্লাহ একাই আমেরিকাতে পাড়ি জমাচ্ছে, তখন কিছুটা শান্ত হলো। সে আগেই জানতো সাইফুল্লাহ আমেরিকায় জবের ট্রাই করছে প্রায় 3 বছর যাবত। তার সে দীর্ঘদিনের চেষ্টা সফল হওয়াতে নিশ্চয়ই আর দেরি করেনি। কিন্তু এত সহজে মা বোনকে ছেড়ে চলে যাচ্ছে, বিষয়টা সহজে হজম করতে না পেরে অপেক্ষা করতে লাগলো সে। রাত প্রায় 11টার দিকে পৃথিবী, ফারজানা বেগম আর সাউদ ফিরল। তাদের সঙ্গে অপরিচিত একজন যুবকও ছিল। প্রিয় বাড়ির সামনে কয়েকজন ছেলেপুলে নিয়ে বাইকের উপর বসেছিল সে। এমন সময় সাদা ঝকঝকে একটি গাড়ি এসে থামলো ওদের সামনে। গাড়ি থেকে প্রথম নামলো সাউদ আর ফারজানা, তারপর সহসের সামনের ডোর খুলে নামলো পৃথিবী। ড্রাইভিং সিটে সেই অপরিচিত যুবকটিকে দেখে মাথা খারাপ হয়ে গেল প্রিয়ার। তড়াক করে বাইক থেকে নেমে এসে পৃথিবীর এক বাহু চেপে ধরলো, হিংস্র কণ্ঠে প্রশ্ন করলো, ওকে? স্তম্ভিত হয়ে ঠায় দাঁড়িয়ে রইল পৃথিবী, তাকিয়ে রইল প্রিয়র পানে। প্রিয় পুনরায় দাঁত কিরমির করে প্রশ্ন করল, ওকে? প্রিয়র গলা কেঁপে উঠল, কাপা কণ্ঠেই মৃদু স্বরে বলল, ফিয়ন্সি?
কথাটি শোনা মাত্রই ক্রোধে কাঁপতে কাঁপতে শরীরের সমস্ত শক্তি দিয়ে পৃথিবীর গালে কষিয়ে একটি থাপ্পড় মারল প্রিয়। ফলাফল স্বরূপ ঠোঁটের কোনা বেয়ে তির করে রক্তের স্রোত নামতে শুরু করলো। এমন ঘটনায় হতবাক হয়ে জাইন দ্রুততার সঙ্গে গাড়ি থেকে নেমে এসে প্রিয়র কলার চেপে ধরলো, বলল, হাউ ডেয়ার ইউ, আমি তোমাকে পুলিশে দেব। প্রিয় একইভাবে কলার চেপে ধরে চিৎকার করে বলল, শালা, আমার বউকে নিয়ে গাড়ি চড়ে বেড়াস, আবার আমাকে হুমকি দিস। এটুকু বলেই ফারজানা সাউদের দিকে ক্রুর চোখে তাকালো, বলল, তোমরা যা করলে না, খুব একটা ভালো করলে না, এবার আমাকে আটকে দেখিও। সেই রাতে পৃথিবীকে জোরপূর্বক তুলে নিয়ে গেল প্রিয়। সাদমানকে ফোন করে ফারজানা বেগমের ঠিকানাও দিল, যাতে সে এসে তার মাকে নিয়ে যায়। পাশাপাশি জাইনকে বেশ হুমকি ধমকি দিয়ে বলে গেল, পারলে আমার বাড়ি থেকে আমার বউকে নিয়ে আসিস, দেখি কত বড় বুকের পাটা তোর। জাইন অনেক বোঝানোর চেষ্টা করলো, দেখুন, আপনাদের ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্সের পর এটা অন্যায়। প্রিয় যেহেতু ডিভোর্স পেপারে সাইন করেনি, সেহেতু সে নিশ্চিত মনে পৃথিবীকে নিয়ে গেল। যাওয়ার আগে ফারজানাকে বলে গেল, তোমার মেয়েকে আমি ছাড়বো না তোমার মেয়েকে আমি। আজকের পর তুমি ভুলতে বাধ্য তোমার কোনো মেয়ে আছে, তোমার ছেলেদের কোনো বোন আছে। চারিদিকে পরিবেশটা তখন নিশিথিনী। শহরে পাকা রাস্তা পার করে একবার কাঁচা রাস্তায় ঢুকেছে 8টা বাইক। মাত্র 2 মিনিটের পথই কাঁচা, তারপরই চেয়ারম্যান বাড়ি। এই 2 মিনিটেই ধুলো বাড়িতে বেশ জব্দ হলো বাইকে থাকা প্রতিটি সদস্য। অনেকের চোখে মুখে বাড়ি গিয়ে চোখ বন্ধ হয়ে আসলো, তবুও কেউ টু শব্দটি করলো না। আপাতত একটি গুমট পরিবেশের মধ্যে রয়েছে তারা। এই গুমট ভাবটি পতন ঠিক কতটা ভয়াবহতার সঙ্গে ঘটবে তা ভাবতেই সকলের শরীর হিম হয়ে যাচ্ছে। রাতে বাড়ির সামনে 8টা বাইক কিস কিস শব্দ করে ব্রেক করলো। সেই শব্দ শোনা মাত্র বাড়ির প্রতিটি সদস্য নড়ে চড়ে বসলো। ফাতিয়া বেগম ইশতিয়াক রহমানের দিকে ভয়াত্মক দৃষ্টি নিক্ষেপ করে কেঁদে উঠল, আপনি কিছু একটা করুন। ফাতিয়ার বাবা বাড়ি কাছাকাছি হওয়াতে সে বাড়ির অর্ধেক লোকই সে মুহূর্তে উপস্থিত হয়েছে। এদের খবর দিয়ে এনেছে ফাতিয়া নিজেই। ছেলের রাগ সম্পর্কে সে খুব ভালোভাবেই অবগত। এই মুহূর্তে পৃথিবীর পাশে তার বাবা বাড়ির লোকদের খুব প্রয়োজন। তাছাড়া একা একা প্রিয়কে কন্ট্রোলে নিয়ে আসাও বড্ড কঠিন হয়ে পড়বে। ফাতিয়া যাদের নিয়ে এসেছে তারা প্রিয়র মামা, মামি আর মামাতো ভাই বোন আর নানি। একমাত্র নানি ছাড়া বাইকের শব্দ শুনে প্রতিটি সদস্যের হৃদস্পন্দন ঝড়ের গতিতে বেড়ে গেল। প্রত্যেকের দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করে ইশতিয়াক রহমান মুচকি হাসলেন, হাঁক ছেড়ে বললেন, বাড়িতে বউ এসেছে, এভাবে দাঁড়িয়ে আছো কেন? যাও, আমার বউমাকে নিয়ে এসো। প্রিয়র বন্ধুরা বাইক থেকে নেমে আশেপাশে ঘুরছে। চাচাতো ভাইদের মধ্যে রুবেল রয়েছে সেখানে। একমাত্র সেই সাহস করে প্রিয়কে বলল, ভেতরে যাবে না? প্রিয় চোয়াল শক্ত করে প্রচন্ড গম্ভীর স্বরে বলল, ওকে নামতে বলো। রুবেলের আর বলতে হলো না, এক ঢোক গিলে মাথা নিচু করে পৃথিবী নিঃশব্দে নেমে দাঁড়ালো। প্রিয় সে অবস্থায় পকেট থেকে সিগারেট আর লাইটার বের করলো। গত 1 বছরে অনেক অভ্যাস তৈরি হয়েছে তার। সে অভ্যাসগুলোর প্রথম ধাপটি পৃথিবীর সম্মুখে উন্মোচন করলো মাত্র, এবং কুণ্ডলীর মতো করে পৃথিবীর মুখের দিকে ধোঁয়া ছাড়তে শুরু করলো। প্রিয় যে রূপটার সঙ্গে পরিচিত ছিল না, সে রূপের সঙ্গে পরিচয় ঘটতে বড়সড় এক ধাক্কা খেলো পৃথিবী। সিগারেটের ধোঁয়া যেন বিষাক্ত হয়ে তার হৃদয় জ্বালিয়ে দিল। চোখ মুখ বিবর্ণ হয়ে উঠল, নিঃশ্বাস বন্ধ হয়ে গলা চেপে ধরে কাশতে শুরু করলো সে। প্রিয় এক লাফে বাইক থেকে নেমে এসে দাঁড়ালো। আকাশ মাটি কাঁপিয়ে চিৎকার করে উঠল, ফিয়ন্সি, ফিয়ন্সি, একটা বছর এই বুকে যে বিষ ধারণ করেছি আমি, সেই বিষে বিষাক্ত করে ছাড়বো তোকে আমি। ফিয়ন্সি, ফিয়ন্সি, তাই না? হা, তোর ফিয়ন্সির চিৎকার শুনে হুড়মুড়িয়ে ভেতর থেকে বাইরে এলো সবাই। বাকিটুকু বলার পূর্বে ইশতিয়াক রহমান প্রিয়কে ধমকে উঠল,
প্রিয় পৃথিবীর বড় মামা আব্দুল্লাহ ধমক দিল তাকে। মেজো মামা, মেয়ে স্বর্ণা আর পূর্ণতা এসে কাঁধ চেপে ধরল পৃথিবীর। ওদের পেয়ে রুদ্ধশ্বাস ত্যাগ করলো পৃথিবী। না চাইতেও চোখ বেয়ে অঝরে অশ্রু ঝরতে শুরু করলো তার। পুরো বাড়িটা থমথমে করছে। পৃথিবীকে পূর্ণতার ঘরে নিয়ে যাওয়া হয়েছে, তার সঙ্গে ফাতিয়া, পূর্ণতা, স্বর্ণা রয়েছে রুমে। প্রিয়কে ঘিরে দাঁড়িয়ে আছে সকলে। প্রিয়র নানি রেনুয়া সবাইকে ভিড় কমাতে বলল, কিন্তু সবাই প্রিয়কে বোঝালো যা কিছু হয়েছে সব ভুলে যেতে। বউ যখন ঘরে ফিরেছে আর দু কথা বলে লাভ নেই। নিজেদের মধ্যে এত ঝামেলা আর নেওয়া যাচ্ছে না। এবার যেন সবটা স্বাভাবিকভাবেই হয়। ইশতিয়াক রহমান বড় করে বউ ভাতের আয়োজন করবে বলে মনস্থির করলেন। ভাত ছেড়ে প্রিয় বলল, আমার আপত্তি নেই, তবে শর্ত রয়েছে। সকলে দম বন্ধ রেখে তাকিয়ে রইল প্রিয়র পানে। ইশতিয়াক রহমান কিছু নয়, পুরোটাই আজ করতে পারলেন। প্রিয় বলল, ও বাড়ি থেকে একটা পিঁপড়াও এই বাড়িতে আসতে পারবে না। সকলে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। যা সব ঘটে গেছে এরপর প্রিয়র ওপরই একটা কথাও কেউ বলতে পারলো না। ধীরে ধীরে ভিড় কমলো। প্রিয় গিয়ে শান্ত হয়ে সোফায় বসলো। পিছন পিছন গিয়ে রেনুয়াও বসলো তার পাশে। কাঁধে হাত রেখে বলল, এই তো এটি একটু বোকাশোকা উত্তেজিত হয়ে পড়লো প্রিয়। দাঁতে দাঁত চেপে বলল, এখন এটা বলো না ও দুধের শিশু। নানি ঠোঁট টিপে হাসলো, বলল, অল্প বয়স তার, ওপর বুদ্ধি একটু কম, একেবারে সহজ সরল, যেভাবে পারেছে ওইভাবে ওরা ওর মাথা খাইছে। ওর হয়ে সাফাই গাওয়া বন্ধ করো, অনেক রাত হয়েছে, ঘুমাতে যাও। রেনুয়া এবার একটু চেপে বসলো প্রিয়র দিকে। প্রিয়র হাতে চিমটি কেটে বলল, শোন, এত রাগ করিস না, রাগ করে রাখতে শরীর জমবে। ঠান্ডা মাথায় এখন বাদনে খেলা, যাতে আর কারোর কুবুদ্ধি কাজে না লাগে। নানি কিসের ইঙ্গিত করলো স্পষ্টই বুঝলো প্রিয়। তবুও কপট রাগ দেখে বলল, এখান থেকে যাও তো, ভাল লাগতেছে না। পূর্ণতার ঘর থেকে বেরিয়ে এলো রুবিনা। রুবিনা প্রিয় পৃথিবীর বড় মামার ছেলে আরিয়ানের বউ। সম্পর্কে ওদের ভাবিছে। তার কথাই প্রিয় অন্তত মেজাজ দেখাবে না, সেই বিশ্বাস সে এসে প্রিয়র পাশে বসলো। শান্ত গলায় বলল, দেখো ভাই, মেয়েও আমাদের, ছেলেও আমাদের, দুদিকেই তো ভাবতে হবে। তাছাড়া প্রীতিকে তুমি ছোট থেকেই জানো, তুমি নিশ্চয়ই ওকে ঠিকই বুঝবে। হুম করে নিঃশ্বাস ফেলল প্রিয়। এক পাশে নানি, আরেক পাশে ভাবি, মাঝখানে নিরীহের মতো বসে রইল এতক্ষণ। তারপর দু হাতে মাথা চেপে ধরে বলল, ওকে যদি খুন করে ফেলি তাও বোধহয় রাগ কমবে না আমার। বিনা মৃদু হেসে বলল, খুন করে কাজ নেই বাপু, মাথা ঠান্ডা রেখে ভেবো। একটা মেয়ে মানুষকে যেভাবে নিজের নিয়ন্ত্রণে আনতে হয় সেভাবে কাজ করো। প্রীতি অত্যন্ত নরম মনের, ভীতু স্বভাবের মেয়ে, আশা করি বুঝতে পেরেছ। প্রিয় চুপ করে রইল। রেনুয়া কিছুটা বিরক্ত হয়ে বলল, তোর বাপ তো আমার মেয়েকে একাই নিয়ন্ত্রণ করেছে। আমরা রাজি না থাকলেও বিয়ে শাদী করেছে বছরই তোর পেতে আসার খবর জানিয়েছে। তুই কেমন পোলা যে তোর বউরে 14 গোষ্ঠী সহ নিয়ন্ত্রণ করে। প্রিয়র মেজাজ এবার সপ্তম আসমানে উঠে গেল। দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, ও ঘর থেকে সবাইকে বের হতে বলো। রুবিনা আজকে উঠে বলল, তুমি মাথা ঠান্ডা করো, আমি যা বলি মন দিয়ে শোনো। আমি কারো কথা শুনবো না ভাবি। ওর সঙ্গে আমার বোঝাপড়ার ব্যাপারে কারো হস্তক্ষেপ মানবো না আমি। পূর্ণতার ঘর থেকে পৃথিবীকে নিয়ে যাওয়া হলো প্রিয়র ঘরে, যে ঘরে ফাতিয়া বা পূর্ণতা কেউ প্রবেশ করলো না। ছেলের মুখের ওপর আজ ফাতিয়া একটা কথাও বলবে না। দীর্ঘ একটা বছর ছেলের কষ্ট দেখতে দেখতে বুকটা তার অতিষ্ঠ হয়ে উঠেছে। মা হয়ে আর কত সহ্য করা যায়। সবশেষে প্রিয়র ওপর সম্পূর্ণ ভরসা আছে তার। তার ছেলে আর যাই হোক অমানুষ না। প্রিয়র কাছে পৃথিবী সুনিশ্চিত, অথচ ভয়ে নিয়মান হয়ে যাওয়া পৃথিবী। মামাতো বোন সন্ন্যার একটি হাত বুকে চেপে বসে আছে প্রিয়র রুমে। একটু পর পর ভীতু স্বরে বলছে,
আপু, তুমি আমাকে ফেলে যেও না, আজ তুমি আমার সাথে থাকো। ঝর্ণা প্রচন্ড উদ্গ্রীব হয়ে বলল, তুই কেন ডিভোর্স পেপারে সাইন করতে গেলি বলতো? এই একটা কারণের জন্য সবাই তোর উপর রেগে আছে। প্রিয় ভাইয়ের মতো মানুষ তোর সাথে এমন আচরণ করছে, ভাবতুই কতটা আঘাত পেলে মানুষ এমন করে। হট করে দরজা খোলার শব্দ হতেই চমকে ওঠে ঝর্ণাকে জড়িয়ে ধরলো পৃথিবী। চোখ মুখ টিপে বলতে লাগলো, তোর পায়ে ধরি আপু, আমাকে রেখে যাস না। প্রিয়র বিক্ষিপ্ত চেহারা, গভীর ছোটখাটো সাদা দৃষ্টি জোড়ার রক্তিম অনিয়তা দেখে জোরপূর্বক পৃথিবী থেকে হাত ছাড়িয়ে ছুটে পালালো ঝর্ণা। সঙ্গে সঙ্গে ঠাস করে দরজা আটকে দিল প্রিয়। অস্থির চিত্তে রুমে পায়চারি শুরু করলো সে। ভয়ে ক্ষণ ক্ষণ শিউরে উঠল পৃথিবীর পুরো দেহ। যা খেয়াল করে প্রিয় কিছুটা শান্ত হয়ে মেঝেতে ঝপ করে বসে পড়ল। বদ্ধ উন্মাদের মতো পকেট থেকে সিগারেট লাইটার বের করে সেবারে ধরালো। একের পর এক সিগারেট শেষ করতে করতে রুমটা ধোঁয়ায় আচ্ছন্ন করে ফেললো, যার ফলে নিঃশ্বাস নিতে প্রচন্ড কষ্ট হলো পৃথিবীর। ক্ষণে ক্ষণে মারাত্মক কাশি শুরু হলো তার। 1 ঘন্টা সময় এভাবে পার করলো প্রিয়। সিগারেটের প্যাকেট শূন্য হতেই বাম দিক ডান দিক ঘাড় বাঁকিয়ে বলল, ফিয়ন্সি ফিয়ন্সি। 2 বার শব্দটি উচ্চারণ করেই আচমকায় চিৎকার করে বলল, ফিয়ন্সি। কেঁপে উঠল পৃথিবী। শুয়ে থাকা জর্জেটের ওড়নাটা একপাশে পড়ে গেল বিছানায়। দ্রুত হাতে সে ওড়না তুলে নিল সে, কিন্তু পুনরায় আবার পড়ে গেল। তার শরীরে ভয়ানক কম্পনের জন্যই ওড়নাটা শরীর থেকে বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। বারবার এমন হতে হতে শেষবার যখন ওড়না পড়ল আর পৃথিবী উঠিয়ে জড়সড় হয়ে বসলো, মেজাজ খিচে গেল প্রিয়র। অসহনীয় হয়ে উঠে অধর কামড়ে এক লাফে বসা থেকে উঠে দাঁড়ালো। বিধ্বংসী হাতে খাপলে ধরলো পৃথিবীর ওড়নাটা। এরপর একটানে সেটা ছিনিয়ে নিয়ে মেঝেতে আছড়ে ফেললো। সহসা শক্ত হাতে ওর কোমল গলা চেপেও ধরলো। উত্তেজিত কণ্ঠে বলল, ওর পুরুষকে ফিয়ন্সি বলতে বাধে না? আমার সামনে বুক থেকে ওড়না সরলে খুব বাধে, তাই না? পৃথিবী ছটফটিয়ে উঠল। আচমকাই ছেড়ে দিল প্রিয়। বড় বড় করে নিঃশ্বাস ছাড়তে শুরু করলো পৃথিবী। ভয়ের চোটে নিঃশ্বাসের সঙ্গে অদ্ভুত এক শব্দ ভেসে আসছে তার। প্রিয় ছিটকে দূরে সরে গেল। 2 হাতে নিজের মাথার চুল নিজেই খামচে ধরল। চিৎকার করে উঠল ক্ষণে ক্ষণে। কি এক ভয়ানক পরিস্থিতি! পৃথিবী সহ্য করতে পারল না, শব্দ করে কেঁদে উঠল। তার কান্নার শব্দ বাইরে যেন না যায়, তাই ভর্জনী উঁচিয়ে প্রিয় বলল, চুপ, শব্দ করবি না। নিজেকে আটকে রাখতে পারল না পৃথিবী। না চাইতেই ক্রমশ তার কান্নার শব্দ উচ্চ হতে শুরু করলো। প্রিয় হিংসতার সঙ্গে আবারও কাছে এলো তার। ভীতস্ত রক্তিম চোয়াল জোড়া শক্ত হাতে চেপে ধরলো। বলল, চুপ, নো সাউন্ড, নো সাউন্ড। অনুক্রমে যখন পৃথিবীকে থামানো গেল না, অধৈর্য হয়ে নিজের হিংস্র উত্তপ্ত ওষ্ঠধর দিয়ে পৃথিবীর সিক্ত ওষ্ঠজোড়া আঁকড়ে ধরল। পৃথিবী পুরো দেহ এবার ভয়াবহ এক উত্তেজনায় কাঁপতে শুরু করলো। তার 2 চোখে নোনা পানি ভিজিয়ে দিল প্রিয়র ললাট পথ। সমাল হয়ে উঠল প্রিয়। 2 হাতে খামচে ধরল পৃথিবীর পিঠ। অসহায় যন্ত্রণায় ছটফট করতে লাগলো পৃথিবী। কিভাবে কোনো পর্যায়ে নিজের রাগ দমন করবে বুঝতে পারল না প্রিয়। শেষে ওষ্ঠধর ছেড়ে গলার দিকে মুখ দিয়ে শক্ত এক কামড় বসালো। ব্যথায় মৃদু শব্দ করলো পৃথিবী। যা কর্ণপাত হতেই ছিটকে সরে গেল প্রিয়। গর্জনে উঠিয়ে পুনরায় বলল, চিৎকার করবি না, হাত পা মুখ বেঁধে রাখবো একদম। আমার স্বার্থে আঘাত লাগলে আমি ঠিক কতটা ভয়ঙ্কর হয়ে যাই এবার টের পাবি তুই। ক্রন্দনরত কণ্ঠে পৃথিবী বলল, মেরে ফেলো আমায়, আমি আর সহ্য করতে পারছি না। সব শেষে সবার কাছে অপরাধী আমি। পৃথিবীর কথাগুলো বিষের মতো বুকে বিদ্ধ প্রিয়র, তাই কঠিন স্বরে বলল, তোর কোনো কথা শুনতে চাই না আমি, আমার কেবল তোকে চাই। ক্ষণকাল চুপ থেকে আবার বলল,
প্রেম করলাম আমি, ভালোবাসলাম আমি, কাঠখড় পুড়িয়ে বিয়েও করলাম আমি, আর আজ ফিউন্সি হয়ে গেল অন্য কেউ? এত সহজ? ডুকরে কেঁদে উঠল পৃথিবী। প্রিয় হাত উঁচিয়ে আবারও চুপ করতে বলে কিঞ্চিৎ নিচু কণ্ঠে বলল, ভালোবেসে মায়া দেখিয়ে আমার জিনিস আমি যখন পাইনি, অধিকার খাটিয়ে যন্ত্রণা দিয়ে আমার জিনিস আমি হাসিল করব। কথাগুলো বলে চট করে উঠে রুমের বাতি অফ করে দিয়ে চটপটে গলায় বলল, আমি কি বলতে চাচ্ছি বা কি চাইছি আশা করি বুঝতে পেরেছিস। 5 মিনিট সময় দিলাম, নিজেকে রেডি কর। বলেই গায়ের শার্ট খুলে বিছানায় গিয়ে শরীর ছেড়ে দিল। পৃথিবী ভয়ে থরথর করে কাঁপছে। তার সে কাঁপাকাঁপি দেখে ছোট্ট করে নিঃশ্বাস ফেলল প্রিয়। উপরের দিকে নির্লিপ্ত দৃষ্টি নিক্ষেপ করে শান্ত কণ্ঠে প্রিয় বলল, কি বলেছি বুঝিসনি? আই ওয়ান্ট টু বি ইন্টিমেট উইথ ইউ রাইট নাও। ভদ্র ভাষায় বলেছি, বুঝেছিস? ও আচ্ছা, তোরা তো আবার ভদ্র কথার মানুষ না। পৃথিবীর মাথাটা ঘুরতে শুরু করলো। বুক ফেটে আর্তনাদ বেরিয়ে আসতে চাইল। প্রিয় অধৈর্যের সহিত ঠান্ডা গলায় বলল, কাম ফাস্ট প্রীতি, আই ওয়ান্ট টু বি ইন্টিমেট। সহসা নির্লিপ্ত ভঙ্গিতে পৃথিবী জবাব দিল, এই টুকুরির জন্য এত কিছু? হু হু করে হেসে উঠল প্রিয়। ক্ষিপ্ত কণ্ঠে বলল, এভাবে আমাকে দমাতে পারবি না, এক বিন্দু ছাড় দেব না, আর না কোনো সুযোগ। আর সময় নষ্ট নয়, লেটস স্টার্ট। বলেই একটানে নিজের বুকের ওপর ফেললো পৃথিবীকে। আতঙ্কগ্রস্ত হয়ে চোখ মুখ শক্ত করে পৃথিবী বলল, আমার মেন্স চলছে, প্লিজ। এ নারী একজন পুরুষের দেহ মন উভয়ে অনন্ত প্রেমের তুফান সৃষ্টি করে। সে নারী আবার এক নিমেষে সে অনন্ত প্রেমের পতন ঘটায়। এমনই করে বিধ্বংসী এক প্রণয়ের উত্তল ঢেউ আচম্বিত নিশ্চল হয়ে গেল। রাগে দুঃখে ক্ষিপ্ত হয়ে পৃথিবীতে বাস করা এক মানবী পৃথিবী নামক পাষাণ নারীটাকে বুকের ওপর থেকে নিমেষেই বিছানায় ফেলে নিজের পুরুষোচিত বলিষ্ঠ দেহটি দিয়ে পৃথিবীর নারী দেহটি আবৃত করে ফেলল প্রিয়। নিজের বলিষ্ঠ বক্ষপেটে বহু আকাঙ্ক্ষিত অনন্ত ভালোবাসায় সে নারীটি কোমলীয় দেহটি পিষে দিতে শুরু করলো। ছটফট করার জন্য বিন্দু স্পেসও দিল না, যেন আজ কোনো কিছুতেই নিস্তার নেই এই পাশময়ীটির। পৃথিবীর বিরামহীন কান্নার সাথে এবার যোগ হলো উত্তপ্ত ভারী নিঃশ্বাস প্রশ্বাসের। সে উত্তপ্ত হওয়ায় মিলেমিশে একাকার হয়ে পৃথিবীর কম্পিত অধরে দীর্ঘ একটি চুম্বন করলো প্রিয়। সিক্ত অধর চুম্বনে সর্বাঙ্গ কাঁপতে শুরু করলো। তার শরীরের রন্ধ্রে রন্ধ্রে বয়ে গেল প্রণয়ের ঘাত প্রতিঘাত। পৃথিবী কম্পিত। একটি হাত আপনা আপনি চলে গেল প্রিয়র পৃষ্ঠদেশে। দুর্বল সে হাতটি কোনো ক্রমে খামচে ধরল তাকে। ওষ্ঠঘাতের এক পর্যায়ে বলীনতায় একেবারে মিলিয়ে গেল পৃথিবী। শেষ পর্যন্ত বদ্ধ অক্ষিপুটে সিক্ততা। শ্বাস প্রশ্বাস ব্যতীত আর কোথাও কোনো প্রতিক্রিয়া খুঁজে পেল না প্রিয়। সাহসা মস্তিষ্ক থমকে গেল তার। শরীরের শক্তি ক্ষীণ হতে শুরু করলো ক্রমশ। ধীরে ধীরে পৃথিবীর অধর ছেড়ে দিল সে। ছাড় পেয়ে গোলাপি বর্ণ ওষ্ঠদ্বয় থরথর করে কাঁপতে শুরু করলো। আচমকায় প্রিয় শরীর জুড়ে শীতল শিহরণ বয়ে গেল। খেয়াল হলো তাদের দীর্ঘ প্রেমে আজই প্রথম লিপ কিস নামক তকমাটা লেগেছে। আফসোস, তার পার্টনার উষ্ণময় চুমু পেলে আবেশে আচ্ছন্ন না হয়ে থরথর করে কাঁপছে। আনমনে কিঞ্চিত হাসল সে। পরক্ষণে ভ্রু কুঁচকে নির্নিমেষ তাকিয়ে রইল পৃথিবীর মলিনতায় ঘেরা মুখশ্রী পানে। ধূপ করে ছোট্ট একটা নিঃশ্বাস ছাড়ল। তারপর প্রচণ্ড অবাক হয়ে গিয়ে বলে উঠল, I kissed you. I just kissed your lip. আমি তোমাকে চুমু খেয়েছি রে প্রীতি। Finally my lips sunk into your lips. বাক্যটা প্রচণ্ড উত্তেজিত হয়ে বলল প্রিয়। ফলে শিরে উঠল পৃথিবী। প্রিয় টের পেয়ে কপাল কুঁচকে বলল, আমি অন্যায় করেছি প্রীতি? এত কিছুর পরও আমার এই পাগলামিগুলো তোর কাছে অন্যায় হচ্ছে? আবদ্ধ দৃষ্টিতে দীর্ঘশ্বাস ছাড়ল পৃথিবী। শরীরটাকে আরেকটু নরম করে পৃথিবীকে বক্ষপটে আবদ্ধ করে রাখলো প্রিয়। দুজনের শরীরে উষ্ণতা
নিঃশ্বাসের উত্তপ্ততায় পরিবেশটা চাঞ্চল্যকর প্রণয়ে ধাবিত হতে শুরু করলো। কিন্তু প্রিয় বোধহয় একটু স্থির হলো। সকল স্থিরতাকে এক ধাক্কায় দূরে সরিয়ে দিয়ে শান্ত কণ্ঠে আবার বলল, আমার সাথে কি হয়েছিল জানিস? ধর আমি 3টা বছর একটা রেস্টুরেন্টের সামনে ঘোরাঘুরি করেছি 1 প্লেট বিরিয়ানি খাওয়ার জন্য। সে অনুযায়ী টাকাও জোগাড় করেছি। সব প্রিপারেশন শেষে বিরিয়ানি অর্ডার করে যখন সামনে পেয়েছি, তখন রেস্টুরেন্টের মালিক এসে বিরিয়ানির প্লেটটা ছিনিয়ে নিয়েছে। কেমনটা লাগে বল? সেই ছিনিয়ে নেওয়া বিরিয়ানিটা পুনরায় যখন এত ঝড় ঝাপটা পেরিয়ে কাছে নিয়ে এলাম, তখন আবার বিরিয়ানি থেকে আমাকে বঞ্চিত করা হলো। ভাব একটাবার ভেবে দেখ, কি বেকায়দায় ফেলেছিস তোরা আমাকে। বেগতিক পরিস্থিতিটাকে কিঞ্চিত স্বাভাবিকতায় আনার জন্য প্রিয় এবার ভীষণ সিরিয়াস হয়ে পৃথিবীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কোন কোম্পানির প্রোডাক্ট মাথায় রাখা উচিত ছিল, আবার মিস্টেক। প্রিয়র দুরন্তপনা কণ্ঠে বিস্মিত হয়ে তাকালো পৃথিবী। অসহায় নির্লিপ্ত দৃষ্টিজোড়া নিক্ষেপ করলো অধর কোণে বাঁকা হাসি মাখানো প্রিয়র দিকে। ডিপ লাইটের আলোয় স্পষ্ট দেখতে পেল প্রিয় দুষ্টুমির ছলে হাসছে। মুহূর্তেই কিছুক্ষণ পূর্বের প্রিয়কে স্মরণ হলো তার। মুহূর্তে চোখের কর্নিশ বেয়ে জল পড়াতে শুরু করলো। তা দেখে প্রিয়র মনটা আবারও অস্থির হয়ে উঠল। চট করে পৃথিবী থেকে সরে গিয়ে বিছানা থেকে উঠে পড়ল। বিনিময়ে ভয়ে কুঁকড়ে গেল পৃথিবী। দেখে কিঞ্চিত রাগ মিশ্রিত কণ্ঠে প্রিয় বলল, ভয় পাচ্ছিস আমাকে? হা, কি দিন এলো আমায় বলতো দেখি, যে রাতটা নিয়ে রাতের পর রাত দিনের পর দিন স্বপ্ন দেখতিস, আজ সে রাতটা নিয়ে কত ভয়। আমি তোকে কোনোদিন ক্ষমা করব না। যে পৃথিবী আমার স্পর্শে অশ্রু ছড়ায়, সেই পৃথিবীকে আমি কখনো ক্ষমা করব না। ক্রোধে জর্জরিত হয়ে রুম ত্যাগ করলো প্রিয়। প্রিয় চলে যেতেই পৃথিবী ফুঁপিয়ে উঠল। কাঁপা কাঁপা হাতে ঠোঁটের কোণায় স্পর্শ করলো। জ্বলছে খুব। গলায় কামড়ের স্থানে স্পর্শ করলো কি বিষাক্ত যন্ত্রণা। অনুভব করলো স্বচ্ছ এক ভালোবাসায় বীজ জন্ম নিয়েছে। স্নিগ্ধ এক স্পর্শে বিষাক্ত অনুভূতি হচ্ছে। ভাগ্য আর কত দিকে মন নিবে। কেউ কেন তাকে বোঝে না, কেউ কেন তাকে ভালোবাসে না, সে বা কেন আগের মতো মাথা উঁচু করে প্রশান্তির বুক নিয়ে বলতে পারে না, ভালোবাসি প্রিয় ভাইয়া, আমি আজও তোমাকে ঠিক আগের মতো করেই ভালোবাসি। শুধু প্রকাশ করতে পারি না, কারণ আমি যে অপরাধী, ভয়াবহ এক অপরাধী। সকাল 7টার দিকে প্রিয়র ঘরে দরজা খোলা দেখতে পেয়ে রুবিনা এলো। ঘরে ঢুকতেই দেখলো পৃথিবী বিছানায় কাতরাচ্ছে। বুকের ভেতরটা তার কেঁপে উঠল। কাল রাতে প্রিয় যা রেগেছিল, ভয়াবহ কিছু ঘটে যায়নি তো? উকি দিয়ে পুরো ঘরে চোখ বুলিয়ে দ্রুত পায়ে বিছানার কাছে এগিয়ে গেল রুবিনা। পৃথিবীর গায়ে হাত দিয়ে চমকে উঠল সে। সে কি ভীষণ জ্বর? রুবিনা আঁতকে ওঠা কণ্ঠে বলতে লাগলো, বিধি, এই বিধি, তোর তো ভীষণ জ্বর, প্রিয় কোথায়? পৃথিবীর জবাব দিল না। রুবিনা শঙ্কিত হয়ে বিছানায় উঠে বসলো। পৃথিবীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোদের মধ্যে কি কিছু হয়েছে? পৃথিবী দুচোখ বেয়ে অশ্রু ঝরতে শুরু করলো। রুবিনা ব্যাহত সুরে বলল, আহারে কাঁদিস না, প্রিয় যে এমন করবে বুঝতে পারিনি। আসলে পুরুষ মনের যাত্রাই খারাপ। বউয়ের সাথে মন কষাকষি হলে গায়ের জোরটাই দেখাবার পারে শুধু। পর্যন্ত বলে রুবিনা আরেকটু কাছে ঘেঁষে নিচু স্বরে বলল, তোর কি ব্লিডিং হয়েছে? লজ্জা পাস না, আমি তো ভাবি হই, আমাকে সব বলা যায়। পৃথিবী একই অবস্থায় শুয়ে রইল। রুবিনা চিন্তিত হয়ে পড়ল খুব। বলল, চিন্তা করিস না, ফার্স্ট নাইট তো, এজন্যই জ্বর এসেছে বোধহয়। উঠে ফ্রেশ হ, আমি নাস্তার ব্যবস্থা করে মেডিসিন দিচ্ছি। কিসের ফার্স্ট নাইট, কিসের মেডিসিন? ঘরে ঢুকে ভাবির কথা শুনে বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে বলল প্রিয়। রুবিনা চমকে উঠে বিছানা থেকে নেমে চূড়ান্ত রাগ দেখিয়ে প্রিয়কে, তুমি কি মানুষ হলে এমন কাজ কিভাবে করতে পারলে? চেয়ে দেখো মেয়েটার কি অবস্থা করেছে। ছি, একেবারে কন্ট্রোল নেই। ছি ছি ছি, এই তোমাদের এত পিনিক কেন? কন্ট্রোললেস কোথাকার। হতবাক হয়ে রুবিনার দিকে একবার, শয্যাশায়িনী পৃথিবীর দিকে একবার দৃষ্টিপাত করল প্রিয়। রুবিনার অগ্নিচক্ষু যেন তাকে আজ ভস্ম করে ছাড়বে।
হতভম্ব হয়ে এক ঢোক গিলে প্রশ্ন করলো। কোনো সমস্যা ভাবি? তেলে বেগুনে জ্বলে উঠল রুবিনা, চোখ কটমট করে বলল, মনে হয় বাজা মাছটা উল্টে খেতে জানো না, অথচ সারা রাত মাছ ভেজে একেবারে জোর জোর করে খেয়েছ। প্রিয় হতবুদ্ধি হয়ে বলল, কি সাংঘাতিক কথাবার্তা! খিদের জ্বালায় ঘুরঘুর করছি, আম্মু এখনো খেতে দেয়নি, আর তুমি বলছো সারা রাত ঝুড়ে ঝুড়ে করে ভাজা মাছ খেয়েছি। চরম খেপে গেল রুমিনা, ধমক দিয়ে বলল, মেয়েটার এই অবস্থা করে এখন মজা নিচ্ছ? আহারে, কত জ্বর এসে গেছে। এই পুনরায় আবার পৃথিবীর কাছে গিয়ে বসলো। বিস্ফোরণ ঘটার মতো করেই সাহসা তার দৃষ্টি আটকে গেল পৃথিবীর গলায়, যেখানে স্পষ্ট কামড়ের দাগটি। তা দেখা মাত্রই আতঙ্কিত হয়ে মুখে হাত চেপে ধরল রুবিনা। প্রিয় আরেক দফা চমকে গেল। বিষয়টা ঠিক কি ঘটেছে তখনও সে ক্লিয়ার হতে পারল না। রুবিনা মৃদু চিৎকার দিয়ে বসলো। হায় আল্লাহ গো, এ কোন রাক্ষসের হাতে তুমি পড়ছিলা পিথি? কেমনে কামড় দিছে আল্লাহ গো, কি ভয়ঙ্কর ছেলে। প্রিয় হকচকিয়ে গেল, বিড়বিড় করে বলল, কাম সারছে। তারপর চটপটে গলায় বলল, ভাবি আপনি চুপ করুন, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। রুবিনা তেড়ে এসে বলল, তুমি আসলে মানুষ? আরে বাবা, হয়েছেটা কি? প্রিয়র এই অল্প পরিসরের ধমকটাই যথেষ্ট ছিল রুবিনার চুপ করার জন্য, তাই সে চুপ করলো। প্রিয় এবার শান্ত কণ্ঠে স্পষ্ট ভাষায় বলল, ওদের মধ্যে ওসব কিচ্ছু হয়নি, মানে ওর মেনস্ট্রুয়েশন চলছে, এই আর কি। প্রিয় এর জায়গায় অন্য কেউ হলে এ মুহূর্তে ভীষণ লজ্জা পেত, কথা বলতে ভীষণ জড়তা কাজ করত, কিন্তু সে লজ্জা পাওয়ার মতো ছেলে না। সে লজ্জা পেতে নয়, দিতেই ভালোবাসে, কমফোর্ট ফিল করে, তাই যা বলার বিনা সংকোচে বলল। রুবিনা কিঞ্চিত লজ্জা পেলেও চেপে গিয়ে শান্ত গলায় বলল, তাহলে ওর এই অবস্থা কেন? প্রিয় উদ্গ্রীব হয়ে এগিয়ে গেল পৃথিবীর দিকে, হাত বাড়িয়ে কপাল স্পর্শ করতেই দেখলো জ্বরে গা পুড়ে যাচ্ছে। হাফ নিঃশ্বাস ছাড়ল সে, বিড়বিড় করে বলল, এ আর নতুন কি, এটাই তো হওয়ার ছিল, কিছু না করেও অপরাধী হয়ে যাব। না, ঠোঁট টিপে হেসে বলল, এবার সবাই আমারই মতো করে ভুল বুঝবে তোমাকে। কঠিন চোখে পৃথিবীর দিকে তাকিয়ে বলল, কাজের কাজ হলো না কিছুই, উদয় নাম হলো, ধুর। পৃথিবীর জ্বর হয়েছে এ খবর পেয়ে বাড়ির অনেকেই দেখতে এলো ওকে। বড়রা বেশি সময় ব্যয় না করে চলে গেল। রুবিনাকে নানি এসে কানে কানে বলল পৃথিবীকে পাক হয়ে নিতে। রুবিনা নানিকে বুঝিয়ে বলল, আসলে তেমন কিছুই হয়নি, কিন্তু নানির নাছোড়বান্দা, সে কিছুতেই বিশ্বাস করলো না। বাধ্য হয়ে পৃথিবীকে সকাল 9টার পূর্বে গোসল করাতে হলো। তারপর নিজ হাতে ফাতিয়া বেগম এসে তাকে খাইয়ে ওষুধ খাইয়ে দিল। সারাটা দিন প্রিয় আর পৃথিবীর মুখোমুখি হতে পারলো না। মোট কথা পৃথিবীর কাছে ঘেঁষতে দেওয়া হলো না তাকে। বাড়ির ছোট সদস্যরাও প্রিয়কে দেখলেই বড় বড় করে তাকালো। কেউ আবার অগোচরে ঠোঁট টিপে হাসতে গিয়ে ধরা পড়েও গেল। বড়দের মনোভাব তেমন স্পষ্ট বুঝতে পারলো না। সব মিলিয়ে দম বন্ধকর পরিস্থিতিতে সারাদিন পার করলো সে। ইশতিয়াক রহমান একমাত্র পুত্রের বিয়ের অনুষ্ঠান বেশ রমরমা আয়োজন করতে চেয়েছিলেন, কিন্তু প্রিয় জানালো এই মুহূর্তে এটা করা উচিত হবে না। দু পরিবারের এমন দ্বন্দ্বের মাঝে এত বড় অনুষ্ঠান করতে সম্মত হলো না প্রিয়। নানি রেনুয়ার সঙ্গে আলোচনা করে অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছে সে। তাছাড়া আপাতত সে বেকার। এই একটা অভিযোগ ছাড়া স্ট্রং কোনো অভিযোগ পৃথিবীর ভাইরা তার বিরুদ্ধে করতে পারবে না। তাই এই অভিযোগটা যেন করতে না পারে সেই চেষ্টা করবে প্রিয়। তারপর না হয় অনুষ্ঠানের কথা ভাবা যাবে। ছেলের বুদ্ধিজীবী কথাবার্তা শুনে ইশতিয়াক রহমান বড়ই খুশি হলেন। দ্বিমত পোষণ করার বিন্দু পরিমাণ জায়গাও পেলেন না। রাত 10টা। প্রিয়র ঘরে পূর্ণতা ছিল। পৃথিবীর কাছে বসেছিল সে। টুকটাক গল্প করছিল তারা। হঠাৎ প্রিয় ঘরে এলো। দেখলো গুটিসুটি হয়ে বসে আছে পৃথিবী। মেরুন রঙের একটি ত্রিপিস পরেছে সে। মাথায় মেরুন কালারের জর্জেট ওড়না দিয়ে ঘোমটা দেওয়া। মুখটাতে মলিনতার ছাপ স্পষ্ট। পূর্ণতা কথা বলছে আর সে চুপচাপ শুনছে।
পৃথিবী গল্প করার চেয়ে শুনতে বেশি ভালোবাসে, জানে প্রিয়, তাই তো পূর্ণতাকে বলে দিয়েছে তার পৃথিবীকে সময় দেওয়ার জন্য। দীর্ঘশ্বাস ছাড়ল প্রিয়। তাকে দেখে হঠাৎ থেমে গেল পূর্ণতা। নড়েচড়ে বসে তৎক্ষণাৎ উঠেও পড়ল। ধীরে ধীরে রুম থেকে চলে যেতে উদ্যত হলো। অমনি মৃদু ধমক দিল প্রিয়, বলল, কোথায় যাচ্ছিস? যেতে বলেছি আমি। ওর সে ধমকে পূর্ণতা যতটা না ভয় পেল, পৃথিবী তার চেয়ে দ্বিগুণ ভয় পেল। মৃদু কেঁপে উঠল। প্রিয় এক নজর পৃথিবীর দিকে তাকিয়ে আবার বোনের দিকে তাকালো, বলল, তোর আপুকে নিয়ে এসেছিস শাস্তি দেওয়ার জন্য। তোর আপু আমাকে ঠকিয়েছে, বুঝেছিস? প্রিয়কে ঠকানোর শাস্তি কত ভয়ঙ্কর হয় এবার তোর আপু হাড়ে হাড়ে টের পাবে। পূর্ণতা থতমত খেয়ে গেল। এক পলক তাকিয়ে দেখলো পৃথিবীকে। সে মাথা নিচু করে রেখেছে। পুনরায় পূর্ণতা তাকালো প্রিয়র দিকে। প্রিয় পুনরায় বলল, জোর করে কাউকে বউ করার ইচ্ছে আমার নেই। স্বেচ্ছায় আসবে যে তাকেই বউ করব আমি। বিস্ময় কণ্ঠে পূর্ণতা বলল, সত্যি সংসার করবে না তোমরা? তুমি আবার বিয়ে করবে? অবশ্যই, কেন নয়? এরপরে যে বাড়িতে আসবে সে তোর ভাবি হয়ে আসবে, আপু নয়। কথাও শুনল না সে। নিজের কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ল। পৃথিবীর ছলছল দুটো চোখ দেখতেও পেল না সে। দেখলো শুধু পূর্ণতা। সঙ্গে সঙ্গে সে টের পেয়ে গেল অনেক কিছু, বুঝে নিল সবটা। তাই ভাইয়ের মতো সেও দেরি করলো না। ছুটে চলে গেল মায়ের কাছে, জানিয়ে দিল সবটা। তার পৃথি আপুর ছলছল চোখ দেখে সে বুঝে গেছে প্রিয়র প্রতি তার ভালোবাসার গভীরতা। কেটে গেল 3টা দিন। এই দিনগুলোতে প্রিয় একবারও পৃথিবীর কাছে আসেনি। বাড়িতে থাকলেও সেভাবে তার সামনে পর্যন্ত আসেনি। বাড়ির কারো এ নিয়ে কোনো মাথা ব্যথা দেখা গেল না। ইশতিয়াক রহমান ব্যস্ত হয়ে পড়লেন পৃথিবীর অ্যাডমিশন নিয়ে। ভাইদের ষড়যন্ত্রের চক্করে পড়ে মেয়েটা অনার্সে অ্যাডমিশন নিতে পারেনি। 1টা বছর মিস হয়ে গেছে তার। প্রিয়র কাকাতো ভাইকে পৃথিবীর বাড়িতে পাঠিয়েছিল। পৃথিবীর মায়ের থেকে সমস্ত কাগজপত্র আনা হয়েছে। সামনের সপ্তাহে অ্যাডমিশন শুরু। ইশতিয়াক রহমান পৃথিবীর অ্যাডমিশনের সমস্ত দায়িত্ব প্রিয়কে দিল। সে সময় পৃথিবী তার সামনেই ছিল। প্রিয় কপট রাগ দেখিয়ে বলল, ওর পড়াশোনার কি প্রয়োজন? ওর তো পড়াশোনার চেয়েও আমাকে বাস দেওয়া বেশি জরুরি। সকলের সামনে এমন কথা বলাতে লজ্জা পেল পৃথিবী। অপমানিত বোধও করলো। তাই তার মাথা নিচু হয়ে গেল। ড্রয়িং রুমে সকলে হা করে তাকিয়ে রইল প্রিয়র দিকে। হঠাৎ প্রিয়র মাঝে আবার একই পরিবর্তন। এই ছেলে চাইছেটা কি? কিছুই বোধগম্য হলো না কারো। ইশতিয়াক রহমান প্রিয়কে ধমক দিলেন, বললেন, এখন ছেলে মানুষের করার সময় নয় প্রিয়, যা বলছি তাই করো। আর কিছু বলল না প্রিয়, শুধু মাথা নাড়িয়ে সম্মতি দিল। ফাতিয়া বেগম লক্ষ্য করলেন প্রিয়কে, লক্ষ্য করলেন পৃথিবীকেও। রোজ রাতে পৃথিবী প্রিয় রুমেই ঘুমায়, তবুও ঘরে ফিরে না প্রিয়। হঠাৎ করে আবার কি হলো ছেলেটার? প্রচন্ড টেনশনে পড়ে গেল সে। তাই পৃথিবীর সঙ্গে খোলামেলা কথা বলার প্রয়োজনীয়তা অনুভব করলো সে। পরের দিন রাতে প্রিয়র ঘরে গেল ফাতিয়া বেগম। দেখলো চোখ বুজে শুয়ে আছে পৃথিবী। সে ধীর পায়ে পৃথিবীর কাছে গিয়ে পাশে বসলো, মাথায় হাত রেখে ডাকলো, প্রীতি, ঘুমিয়ে পড়েছিস? সঙ্গে সঙ্গে চোখ মেলে তাকালো পৃথিবী, বলল, খালামণি। উঠে বসলো সে। মলিন হেসে পুনরায় বলল, কিছু বলবে? তোর সঙ্গে তো আমার অনেক কথা আছে প্রীতি। থমথমে মুখশ্রীতে তাকিয়ে রইল পৃথিবী। ফাতিয়া বেগম কোনো প্রকার ভনিতা ছাড়াই বলল, তুই তো প্রিয়কে ভালোবাসিস, যাকে ভালোবাসিস তার অভিমান বুঝতে পারিস না? পৃথিবীর নীরব নিস্তব্ধ হয়ে ঠায় বসে রইল। ফাতিয়া বেগম বললেন, আমার ছেলেটাকে তুই অনেক কষ্ট দিয়েছিস প্রীতি, আর কষ্ট দিস না। মাথা নিচু করে ফেললো পৃথিবী। মুহূর্তে ঝরঝর করে কেঁদে ফেললো। ক্রন্দনরত কণ্ঠে বলে উঠল, আমি প্রিয় ভাইয়াকে কষ্ট দিতে চাইনি, বিশ্বাস করো খালামণি। কিভাবে কি হয়ে গেছে আমি বুঝতেও পারিনি। আমি তোকে খুব ভালো করে চিনি প্রীতি,
তুই শুধু আমাকে সত্যিটা বল, কেন তুই ডিভোর্স পেপারে সাইন করেছিলি? ফুপিয়ে উঠল পৃথিবী, বলল, একটা বছর দূরে সরে থাকার পর যখন বুঝতে পারলাম আমার ভাগ্যে প্রিয় ভাইয়া নেই, তখন তো নিরুপায় হয়ে ডিভোর্স পেপারে সাইন করেছি। তাছাড়া ভাই। অতিরিক্ত কান্নার ফলে বাকিটুকু বলতে পারল না পৃথিবী। ফাতেহা বেগম সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলেন, পৃথিবী ব্রেন ওয়াশ করেছিল তাই তো? ঠিক কি কি বলেছে বলতো? পৃথিবী কিছুই বলতে পারল না, শুধু অশ্রু বিসর্জন দিয়ে দিল। ফাতেহা বেগম ওকে বুকে টেনে নিলেন, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমায় সবটা বল মা। আমি কখনো সুখী হব না খালামণি। যে বিয়েটা হতে গিয়েও ভেঙে গেল, সেই বিয়েটা পুনরায় জোড়া লাগানো ভুল ছিল আমার। উপরওয়ালা চায় না বলেই বিয়েটা হয়নি। আমরা পরিবার ছাড়া বিয়ে করে উপরওয়ালাকে অসন্তুষ্ট করেছি, এইসব বলেছিল। কিন্তু যখন আম্মু সহ পুরো পরিবার একদিকে রেখে আরেকদিকে প্রিয় ভাইয়াকে রাখা হলো, তখন আমি স্বার্থপরতাও করেছিলাম, কিন্তু শেষ অবধি স্থির থাকতে পারিনি। আম্মুর অসুস্থতা, ভাইয়াদের ইমোশনাল ব্ল্যাকমেল, পাগল হয়ে যাচ্ছিলাম। সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। যে সময় ভাইয়া আমাকে আর আম্মুকে নিয়ে চলে গেল, প্রিয় ভাইয়াকে ভুলিয়ে দেওয়ার জন্য কত কিছুই না করলো। শেষে আম্মুকে দিয়ে কসম করিয়ে অন্যের বাগদত্তা বানিয়ে ছাড়ল। এত কিছুর পর যখন প্রিয় ভাইয়া হুট করে আমাকে ছিনিয়ে আনলো, একটু আশার আলো আমি সত্যি দেখেছিলাম খালামণি। সেই আলোটাও নিভে গেল। সবাই আমাকে ইচ্ছে মতো ব্যবহার করে করে শেষ করে দিচ্ছে খালামণি। আমি আর পারছি না, বিশ্বাস করো, আর পারছি না আমি। আমার চেয়ে একটা কাঠের পুতুলও বোধহয় ভালো থাকে। একটা পুতুলকে নিয়েও এত কাড়াকাড়ি চলে না। আমি কি করব খালামণি, আমি কি করব বলো? আমি যে পারি না, আর সবার মতো আমি তো পারি না। তোমরা তো ছোটবেলা থেকেই দেখেছো আমাকে। পৃথিবীতে সব মানুষ সমান হয় না, আমিও আর সবার মতো নই। আমি জোর গলায় কিচ্ছু বলতে পারি না, কিচ্ছু পারি না। চেষ্টা করেও ব্যর্থ হই, বারবার বারবার ব্যর্থ। ভাঙা কান্নায় ভেঙে পড়ল পৃথিবী। দু চোখ বেয়ে অশ্রুপাত ঘটতে শুরু করলো ফাতেহা বেগমের। মেয়েটা যে এমনই, খুবই সরল সোজা, অত্যাধিক ভীতু, পরিবারের প্রতি খুবই সেন্সিটিভ। এই কান্নার মাঝেই পৃথিবী ভেঙে ভেঙে শেষে একটি কথাই বলল, আমি তোমার ছেলেকে ভালোবাসি খালামণি, বিশ্বাস করো। কিন্তু ভালোবাসাকে ধরে রাখার যে ক্ষমতা আর প্রয়োজন, সেটা আমার নেই, একটুও নেই। ঠোঁট উল্টে বাচ্চাদের মতো ফোপাতে লাগলো পৃথিবী। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা প্রিয় শেষ কথাটা শুনেই চমকে উঠল। তার পৃথিবী, তার লজ্জাবতী, তার ভিতরানিটা তার মায়ের কাছে তাকে ভালোবাসার কথা বলছে। এও সম্ভব? কথায় আছে, ভালোবাসার মানুষের জন্য 7 গুণ মাফ করা যায়। প্রিয় তো পৃথিবীকে কবেই ক্ষমা করে দিয়েছে, কিন্তু তার বোকা পাখিটাকে আবার যেন কেউ ভুলিয়ে ভালিয়ে তার থেকে ছিনিয়ে না নেয়, সেই জন্যই তো এই কষ্টটা দিচ্ছে সে। পৃথিবীর কান্নাগুলোকে আর নিতে পারল না প্রিয়। চোখ বন্ধ করে লম্বা করে নিঃশ্বাস ফেলল, তারপর দ্রুত পায়ে চলে গেল সেখান থেকে। এরপর একটা দিন চলে গেল। হুট করে পৃথিবী কেমন স্বাভাবিক হয়ে উঠল। তবে তার এই স্বাভাবিকতার পেছনে অনেক বড় অবদান ফাতেহা বেগমের। খুব করে টের পেল প্রিয়, কিন্তু কিছুই বলল না। সে তার মতো দিব্যি পৃথিবীর থেকে দূরত্ব বজায় রেখে চলতে লাগলো। তবে এই দূরত্ব রেখে চলার মাঝেও ছিল এক বুক অপেক্ষা। সেই অপেক্ষার অবসান ঘটেই উপস্থিত হলো পৃথিবী। জ্যোৎস্নার মৃদু আলোতে মুখরিত চারপাশ। ছাদে বন্ধুদের সঙ্গে আড্ডায় মশগুল ছিল প্রিয়। প্রত্যেকের হাতেই জ্বলন্ত সিগারেট। ঠোঁটের কোনায় সিগারেট চেপে রেখে ধোঁয়া উড়াতে উড়াতে হঠাৎ প্রিয় গান ধরল।
চলে গেছো তাতে কি, নতুন একটা পেয়েছি, সে তো তোমার চেয়েও বেশি সুন্দরী। একটি মাত্র লাইন গাইতেই সহসা শাড়ি পরিহিত পৃথিবী উপস্থিত দেখে কেঁপে উঠল প্রিয়। কেঁপে উঠল ওর আশেপাশে থাকা বন্ধুরাও। আতঙ্কিত হয়ে প্রিয় চিল্লিয়ে উঠল, এই তোরা এখানে কি করছিস? দূর হ, দূর হ। প্রিয়র বলতে দেরি, কিন্তু বন্ধুদের ছুটতে দেরি হলো না। অবিশ্বাস্য কাণ্ড ঘটে যাওয়াতে সকলেই হতবাক হয়ে ছুটে পালালো। প্রিয় বসা থেকে ধপ করে উঠে দাঁড়ালো, দ্রুত আধ খাওয়া সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে পিছে ফেললো। পৃথিবী নাক টেনে নিচু কণ্ঠে প্রশ্ন করলো, কি গান গাইছিলে ওটা? বাঁকা হাসলো প্রিয়। পরক্ষণে হো হো করে হাসতে হাসতে ছাদের একদম কান নিশে চলে গেল। পৃথিবীর নাক ফুলিয়ে মৃদু পায়ে প্রিয়র পিছনে দাঁড়ালো। আচমকা এই দুহাতে নিজের কান দুটো ধরে চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলল, এই কান ধরে বলছি, আর কখনো তোমায় ছেড়ে যাব না। এই প্রমিস করে বলছি, এখন থেকে আমি চালাক হয়ে যাব, আর আমি সহজ সরল থাকবো না। বিশ্বাস করো, আমি সত্যি প্রমিস করে বলছি, আমি শুধু তোমাকেই ভালোবাসবো। কথাগুলো বলতে বলতে গুলিয়ে ফেললো পৃথিবী। আর যেন কি কি বলার কথা ছিল, কিছু মনে পড়লো না তার। উপায় না পেয়ে চোখ মুখ খিচে পিছন থেকে শক্ত করে প্রিয়কে জড়িয়ে ধরলে। তড়িৎ বেগে বলতে লাগলো, আমাকে তুমি ক্ষমা করে দিও প্রিয় ভাইয়া, আমাকে তুমি ক্ষমা করে দাও। শিহরণ বইয়ে গেল প্রিয়। দু চোখ বন্ধ করে স্বস্তি ভরে শ্বাস নিল সে। কোনো ক্রমে নিজেকে স্বাভাবিক করে রুদ্ধশ্বাসে বলে উঠল, পৃথি ছাড়। সহসা ছেড়ে দিল পৃথিবী। পিছনে ঘুরতে পৃথিবীর লজ্জায় নত হওয়া মুখটি দৃষ্টিগোচর হলো প্রিয়র। সেই সঙ্গে প্রিয়তমার দেহের মৃদু কম্পনও টের পড়ল। মুচকি এসে দুহাত বাড়িয়ে লজ্জায় নত হওয়ার পৃথিবীর মুখটি দুহাতের আজরে ভরে নিল। মোহভরা কণ্ঠে বলল, ক্ষমা করবো পৃথি, তবে একটি শর্ত রয়েছে। পৃথিবী একটু চমকালো। প্রিয় বলল, আমার পারমিশন ব্যতীত ও বাড়ির কারোর সঙ্গে দেখা তো দূর, যোগাযোগও করতে পারবি না, খালামনির সঙ্গেও নয়। যাওয়ার চেষ্টা করলো। মুহূর্তে ক্ষিপ্ত হয়ে উঠল প্রিয়। আচমকাই ওর ঘাড়ে গাঢ়ভাবে ওষ্ঠ ছুঁয়ে দিল। পৃথিবী আর সরতে পারল না। দুহাতে শক্ত বাঁধনে আটকে ফেললো প্রিয়। গভীর থেকেও গভীরতর ছোঁয়া মর্ত করে ফেললো পৃথিবীকে। এক সময় পৃথিবী একেবারেই শরীর ছেড়ে দিল। প্রিয় যত্ন সহকারে আগলে নিল ওকে। বাঁকা হেসে বলল, ভালোবাসার বিনিময়ে এইটুকু পরীক্ষা তোকে দিতেই হবে। চোখ বেয়ে পানি ঝরতে লাগলো পৃথিবীর। প্রিয় সে কান্নাকে পাত্তা না দিয়ে ওর ওষ্ঠধর নিজের ওষ্ঠের দখলে নিয়ে নিল। এক সময় ছেড়ে কোল দিয়ে তুলে নিল পৃথিবীকে। পৃথিবী চোখ বন্ধ করে আছে, ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। আর সদ্য প্রিয় পুনরায় পৃথিবীর কপালে চুমু খেলো। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আজ আমি আমার পৃথিবীকে জয় করে নেব, কারোর বাপের সাধ্য নেই আমাকে আটকানোর। সাহসা চোখ মেলে তাকালো পৃথিবী। কিছু বলার জন্য উদ্যত হলো সে, কিন্তু প্রিয় তাকে থামিয়ে দিয়ে বলল, কোনো কথা বলবি না, শুধু শুনবি। তুই হচ্ছিস আমার পৃথিবী। আমার পৃথিবীকে প্রিয় করার জন্য কেবল আমাকেই প্রয়োজন। শোন না, আমি প্ল্যান করেছি, চাকরি বাকরি পেলে নিজের টাকায় একটা বাড়ি বানাবো, নাম দেব প্রিয় পৃথিবী। বাচ্চা কাচ্চা নিয়ে তুই আর আমি প্রিয় পৃথিবীতে সংসার বাঁধবো। তোর আর আমার নামের কম্বিনেশনটা দারুণ না? প্রিয় পৃথিবী। জামাই বউয়ের নাম প্রিয় পৃথিবী, বাড়ির নাম প্রিয় পৃথিবী। আমাদের বাচ্চা কাচ্চা বড় হবে প্রিয় পৃথিবীতে, আজীবন বাস করবে প্রিয় পৃথিবীতে। নাতি নাতনিরাও প্রিয় পৃথিবীতে প্যান প্যান করবে। আহা, তোর আর আমার জীবন তো সার্থক রে পৃথি। আমার পুরো বংশটাই প্রিয় পৃথিবীময় হয়ে যাবে। কান বাঁধানো প্রিয়র কথাগুলো শুনে স্বর্ণপণে প্রিয়র বুকে মাথা ঠেকালো পৃথিবী। চোখ জোড়া নিস্তব্ধ করে বুক ভরে শ্বাস ফেলল। তারপর ধীর সুরে বলে উঠল, বাচ্চার কথা বলো না, আমার খুব লজ্জা করে। বিস্মিত হয়ে গেল প্রিয়। হাসি পেল খুব। আর একটুখানি লজ্জা বাড়াতে তাই ফিসফিসিয়ে বলল,
আজ আমি কিচ্ছু শুনবো না, শুধু তোর লজ্জা দেখব। মুহূর্তেই ধপাধপ পা ফেলে ছাদের সিঁড়ি ডেঙ্গিয়ে নিজের বেডরুমে চলে গেল প্রিয়।